সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা পেন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠান চ্যালেঞ্জিং লস দ্যাট ভায়োলেট ফান্ডামেন্টাল ফ্রিডমস নিয়ে এসেছি। আজকে আমাদের এখানে আছেন আমাদের সম্মানিত সভাপতি সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক, কথা সাহিত্যিক, এবং আমাদের সাথে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং আমাদের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক আশিস সৈকত। এছাড়া আমাদের সাথে আছেন পেন বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের সেক্রেটারি জেনারেল মিস্টার মহিউদ্দিন, এবং আমাদের পাবলিকেশন সেক্রেটারি শাকিরা পারভিন, এবং আমিও আছি। তো এই যে আমাদের আজকেকার সাবজেক্ট এনশিওরিং চ্যালেঞ্জিং লস দ্যাট ভায়োলেট ফান্ডামেন্টাল ফ্রিডমস। ফান্ডামেন্টাল ফ্রিডমস বলতে আমরা আমাদের আমরা জানি, আমরা বাংলাদেশি সিটিজেনরা জানি যে মৌলিক অধিকার কি। আমাদের সংবিধানে সংরক্ষিত আছে মৌলিক অধিকার, এবং আন্তর্জাতিক আইনেও সংরক্ষিত আছে সংবিধান ছাড়া। এগুলোর মধ্যে আপনারা আলোচনা করবেন, এখানে রাসনা আছেন মৌলিক অধিকারগুলো কি। আমরা জানি যে রাইট টু লাইফ একটা অন্যতম মৌলিক অধিকার, এবং আমরা জানি যে আমরা যখন কেউ যখন অ্যারেস্টেড হয় তখন সেটার সাথে অনেক ধরনের প্রোটেকশন আছে আমাদের সংবিধানে। তো এখানে অনেক ব্যাপারই, আপনাদের বক্তা হিসেবে আপনাদের স্বাধীনতা আছে, এবং আমরা চাইবো যে আপনারা সব ধরনের অধিকার নিয়ে কথা বলেন। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আইনকে আমরা সব সময় দেখি, আইন এমন একটা জিনিস যেটা রাইটস কে প্রোটেক্ট করবে, কিন্তু আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছি যে আমরা সে আইনকে চ্যালেঞ্জ করছি যেগুলো নাকি মৌলিক অধিকার হরণ করছে, উল্টো ব্যাপারটা। তাহলে এই জায়গা থেকে আমরা আলোচনা করব, এবং এই ইন্ট্রোডাকশন দিয়ে আমি প্রথমেই আমন্ত্রণ করব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে তার শুভেচ্ছা বক্তব্য আমাদেরকে দিতে। ধন্যবাদ সাদিয়া আরমান। পেন বাংলাদেশ পোয়েটস, এসেইস্টস, নভেলিস্ট অর্থাৎ কবি সাহিত্যিকদের একটা সংগঠন। ইটস ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, সমস্ত পৃথিবীতে শাখা আছে। তো কবি সাহিত্যিকরা যেখানে জড়িত, তারা কেন এই আইন নিয়ে কথা বলবেন, কেন তারা আইন প্রণয়ন নিয়ে উদ্বিগ্ন হবেন, অথবা এমন কোনো আইন যেখানে তৈরি হয় যেখানে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে সেখানে তারা একটা অবস্থান গ্রহণ করেন। তার কারণ হচ্ছে সাহিত্যের একটা বড় কাজ হচ্ছে মনকে জাগানো, সমাজকে জাগানো। সাহিত্যের কাজ হচ্ছে অন্ধকারের ভিতরে আলো নিয়ে আসা। এটা আমরা জানি যুগে যুগে হয়ে আসছে। কাজে একজন যিনি লিখছেন, সংবেদনশীল মানুষ যিনি সৃষ্টিশীল লেখা লিখছেন, তাকে সমাজের একটা অংশ হয়ে সমাজের চিন্তা ভাবনাগুলি প্রকাশ করতে হবে। যুগে যুগে সেটি হয়ে আসছে। আমরা ৭১ সাল অনেকভাবে দেখতে পারি। আমি সাহিত্যের কাঁচের ভিতর দিয়ে দেখব যে কবি সাহিত্যিকরা যদি জেগে না উঠতেন, সংস্কৃতি কর্মীরা যদি জেগে না উঠতেন, আমাদের স্বাধীনতা আন্দোলনে সেই পরিমাণ শক্তি যোগান হতো না। সেই জন্য সাহিত্যিকদের সঙ্গে যারা লিখছেন সমাজ, এবং লেখার সঙ্গে চিন্তার একটা সংযোগ যারা করছেন, যেমন সাংবাদিক, যেমন আইন বিশেষজ্ঞরা। একজন বিচারপতি তো লিখেন, তার রায় তো লিখে প্রদান করে। আদালতের সব দলিল তো লিখিত হয়। যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা তো লিখেছেন। তারপর সংসদে যখন কথাবার্তা হয় সব তো লিখিত রূপ পায়। কাজে লেখার ভিতর দিয়ে যদি আমরা এমন কিছু করি যেটা মানবাধিকারের বিরুদ্ধে যায়, তখন লেখক সাহিত্যিক বলুন, সাংবাদিক বলুন, আইনজীবীরা বলুন, সবাই একটা প্রতিবাদ করে। তো আমাদের ভয় হয় যে সমাজে যখন একটা জাগরণ সৃষ্টি হয়, চিন্তার পক্ষে, মানবাধিকারের পক্ষে, বিভিন্ন অধিকার যেগুলি স্থানীয়ভাবে অথবা জাতীয়ভাবে আমাদের অর্জন করার কথা সেগুলির পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, যত রকমের অপচর্চা হচ্ছে, অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে, তখন দেখা যায় অনেক সময় রাষ্ট্রপক্ষ সেটি সহজভাবে গ্রহণ করতে পারে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে
সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা। এবং আমরা জানি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র যেখানে স্বচ্ছতা আছে, জবাবদিহি আছে, যেখানে আইন প্রণেতারা মানুষের চিন্তা ভাবনাগুলিকে সম্মান করেন, যেখানে যারা চিন্তাশীল মানুষ আছে তাদের সঙ্গে আলোচনাটা চলে। The conversation between the citizens committees, civil society, and the lawmakers is an ongoing process in every democracy. আমাদের দেশেও বঙ্গবন্ধু সেই চিন্তাটি করেছিলেন বহু আগে। তার লেখাতেও আমরা দেখতে পাচ্ছি তিনি সবসময় মানবাধিকারের পক্ষে, মুক্ত চিন্তার পক্ষে। সংবাদপত্রের কণ্ঠরোধ হচ্ছে তার আত্মজীবনীতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কারাগারের রোদ নামচায় ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ আমরা সেই দেশে আছি যে দেশটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে 24 বছরের উপনিবেশী শাসনের বিপরীতে গিয়ে। কাজে এখানে সবসময় সুচিন্তা, সুনীতি এক নম্বর থাকবে, সেটি তো আমরা আশা করি। সেই জন্য যেখানে এই ধরনের ব্যত্যয় হওয়ার সম্ভাবনা হয় আমরা একটা প্রতিবাদ জানাই। প্রতিবাদটি সবসময় আমাদের গঠনমূলক হওয়া উচিত। আমি ধ্বংস, ক্ষতি এগুলির পক্ষে মোটেও নয়। আমি সবসময় চাই যে স্থির চিন্তার জয় হোক, মুক্ত চিন্তার জয় হোক, এই বিষয়গুলি আমাদের নিশ্চিত। আজকে আমরা কিছু কিছু আইন নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করছি, বিশেষ করে সাংবাদিকদের উপর যেটা একটা তরবারির মতো ঝুলে থাকে, সেই আইনগুলি নিয়ে আমাদের দ্বিতীয় চিন্তার অবকাশ আছে। আমি জানি আমাদের দেশে আইন নিয়ে যারা ভাবেন তারা অনেক সুস্থির চিন্তা করেই অগ্রসর। আমাদের তো তুলনা করতে হয় আমাদের থেকে নিচু যারা আছে তাদের সঙ্গে নয়, যারা মানবাধিকার বিরুদ্ধে আছে তাদের সঙ্গে তো আমাদের তুলনা করলে চলবে না, যারা আমাদের উপরে আছে তাদের সঙ্গে আমাদের তুলনা। আমি টিআইবিতে বহুদিন ছিলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে, তার এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে। এখন আমি সেখানে ন্যায়পাল হিসাবে আছি, অম্বার্ডসম্যান হিসেবে আছি। কাজে আমি জানি সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতার সবচেয়ে বড় চর্চা হওয়া উচিত এই আমাদের চিন্তার ক্ষেত্রে। তো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যারা এসছেন তাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি জানি অত্যন্ত ভালো আলোচনা হবে। আমার বন্ধু ইফতেখার, টিআইবির এক্সিকিউটিভ ডাইরেক্টর, সেও থাকবে। আমি শুনেছিলাম স্বাধীন মালিক আসবে, হয়তো কোনো কারণে আসতে পারিনি, কিন্তু আমি এখানে রাসমা ইমামকে দেখে খুব আনন্দিত হচ্ছি। আশিস সৈকত আসছেন, সবসময় এই চিন্তা ভাবনার প্রতি তার সমর্থন থাকে। তো আমাদের উদ্দেশ্য তিনটি। একটি হচ্ছে যত সুন্দরভাবে আমরা সমাজটা গড়তে পারি তার সহায়ক শক্তি যোগান দেয়া। আমাদের যারা কাজ করি, কলম দিয়ে কাজ করি অথবা চিন্তা দিয়ে কাজ করি, তাদের উচিত হবে সুন্দর সমাজ গড়ার জন্য সবার সর্বোচ্চটা দেয়া। দ্বিতীয় হচ্ছে স্বাধীন এবং মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এবং মত প্রকাশের পরের স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ। মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ নট ইনাফ, ফ্রিডম আফটার এক্সপ্রেশনটা আমাদের নিশ্চিত করতে। আমি মত প্রকাশের পর আমার প্রতি কোনো হুমকি আসে কিনা, আমি কোনো ধরনের নির্যাতনের শিকার হই কিনা, এটা আমাদের দেখতে। আমি মনে করি বাংলাদেশের 71 সালে যে জন্ম হয়েছিল যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রের পক্ষে এগুলি গ্রহণ করা মোটেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি জানি সবাই আন্তরিক হলে আমরা এই কাজগুলি করতে পারবো। আর তৃতীয় যে কাজটি আমি মনে করি এখানে আলাপ আলোচনাটা হচ্ছে যে কোনো মুক্ত সমাজের প্রধান হাতিয়ার। আলাপ আলোচনাটা সবখানে হওয়া উচিত, সমাজে হওয়া উচিত, প্রতিষ্ঠানে হওয়া উচিত, শেষ পর্যায়ে আমাদের সংসদে হওয়া উচিত। এই আলোচনাগুলি যেখানে যেখানে হবে, এবং এত যে আমাদের দেশে পেশাজীবী সংগঠন আছে তাদেরও তো একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা থাকে। যেমন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সবসময় আমি দেখে এসেছি মুক্ত চিন্তার পক্ষে আলোচনার একটা কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যার সদস্য আমি কয়েকবার ছিলাম, সেটিও মুক্ত চিন্তার পক্ষে একটি আলোচনার কেন্দ্র। সাংবাদিকদের যে সমিতি আছে সেখানেও মুক্ত চিন্তার একটা কেন্দ্র হয়। ফলে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের নিষ্পত্তিগুলি করতে হবে। তো আজকের আলোচনাটা শুভ হোক, সফল হোক। আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের খুব সবসময় সতেজ এবং সক্রিয় একজন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, তার উপর আমি অনুষ্ঠানের বাকি দায়িত্ব দিয়ে দিলাম। আমি অত্যন্ত আনন্দিত সাদিয়া আরমান সেখানে উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠানটা খুব সফল হবে এবং অনেক সুন্দর সুন্দর চিন্তা আমরা উপহার পাবো, এটি আমার প্রত্যাশা। আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ। যারা শুনছেন দর্শক, তাদেরকেও বলি আপনারা সক্রিয় চিন্তার মানুষ হন। ম্যান থিঙ্কিং ছাড়া আমাদের এই সমাজ কখনো উন্মুক্ত হতে পারে। ম্যান থিঙ্কিং, ওমেন থিঙ্কিং, পার্সনস থিঙ্কিং, এই চিন্তাশীল মানুষ আমাদের প্রয়োজন। চিন্তাশীল মানুষ সবসময় একটা সমাধান খুঁজে পায়, সবচেয়ে ভালো সমাধান। আপনাদের সবাইকে আবারও অনেক
আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আপনার আমি সত্যি আমি নিজে খুব আনন্দিত হচ্ছি। আমার খুব ভালো লাগলো আপনার এত মূল্যবান একটা বক্তব্য শুনে। আপনি সমস্ত আমাদের মানে মানব সভ্যতার যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলো সেগুলো আপনি তুলে ধরলেন আমার কাছে মনে হলো। আমি খুব পুলকিত হলাম। আম আ অনেক আদি একটা কথা আছে, "I think therefore I am"। আমার অস্তিত্বই তো আমার চিন্তার উপরে। আমি যদি চিন্তা না করতে পারি তাহলে আমার অস্তিত্ব নেই। আর আমি চিন্তা করে তো চুপ হয়ে থাকবো না। আমি চিন্তা যখন করব তখন আমি কথা বলব। এবং এই কথার ভিত্তির উপরে তারপর আমার অ্যাকশনস হবে। তো আবারও আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মনজুরুল ইসলাম। We are sorry that we shall be missing you. আমার খুব ইচ্ছে হচ্ছে যে আপনি আমাদের অনুষ্ঠানের আ যে বাকি অংশে যদি থাকতেন। এখন আমি আমন্ত্রণ করছি মিস্টার মহিউদ্দিনকে, যিনি আমাদের জেনারেল সেক্রেটারি, তার স্বাগতমী বক্তব্য আমাদেরকে জানাতেন। শুভেচ্ছা বক্তব্য জানাতেন। মিস্টার মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই আপনার অডিও। পেন বাংলাদেশের আজকের ওয়েবিনার চ্যালেঞ্জিং লজ দ্যাট ভায়োলেট ফান্ডামেন্টাল ফ্রিডম এই বিষয়ে আলোচনায় যারা অংশ নিচ্ছেন সম্মানিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্যার, তারপর আমাদের আশিস দা আছেন, আশিস সৈকত ইন্ডিপেন্ডেন্ট টিভি, তারপরে রাসনা আপা আছেন, ব্যারিস্টার রাসনা ইমাম। আমি আলোচকদের এবং যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমি পেন ইন্টারন্যাশনাল সম্পর্কে একটু কথা বলে নিতে চাই যে আমাদের স্যার প্রেসিডেন্ট, পেন বাংলাদেশের প্রেসিডেন্ট সম্মানিত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, যিনি শুধু শিক্ষাবিদ নন, কথা সাহিত্য বাংলাদেশের একটি নাম এই সময়ে, এবং তিনি পেন বাংলাদেশের প্রেসিডেন্ট, সেটি হচ্ছে পেন বাংলাদেশের জন্য অনেক বড় একটি অলংকার এবং অনেক বড় একটি পাওয়া বলে আমি মনে করি। এবং পেন ইন্টারন্যাশনাল সম্পর্কে আমি একটু করে বলে নিতে চাই। পেন ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক একটি লেখক সাহিত্যিক সংগঠন, যেটি 1921 সালে লন্ডনে প্রথম যাত্রা শুরু করে। স্যার একটু আগে বলেছেন পোয়েটস, এসেইস্ট এন্ড নভেলিস্ট পেন, এইভাবে এটি যাত্রা শুরু করেছিল। কিন্তু বর্তমান সময়ে এই পরিধি থেকে বেরিয়ে এখানে জার্নালিস্ট, ব্লগার্স, ফ্রি থিঙ্কার্স এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এরাও কিন্তু পেন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছেন। বিশ্বের প্রায় 100 শতাধিক দেশের প্রায় 150টি সেন্টার রয়েছে এবং সারা বিশ্বে পেনকে ইন্টারন্যাশনালি ফ্রিডম অফ এক্সপ্রেশনকে মুখ্য করেই মানুষের বলার স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে এটি যাত্রা শুরু করেছিল এবং সেই যাত্রায় আজকে বিশ্বের 150টি দেশের মধ্যে এটি সেন্টার রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পেন ইন্টারন্যাশনালের সাথে যেহেতু কথা সাহিত্যিকরাই এটা শুরু করেছিলেন বা সাহিত্যে নোবেল পাওয়া অনেকেই পেন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছিলেন। আমি কয়েকজনের নাম এখানে উল্লেখ করতে চাই, যেমন চিনুয়া আছেবে, মার্গারেট অ্যাটউড, ওয়ালেস ওয়েনকার্টানি, মরিসন সহ অনেকেই। এবং বর্তমান সময়ে আমরা জানি যে বেলারুশে খুব রাজনৈতিক এবং মত প্রকাশের স্বাধীনতার উপর অনেক সমস্যা হচ্ছে এবং সেখানে বেলারুশের অনেক পেন মেম্বার কিন্তু এখন জেলে রয়েছে। এবং পেন, আমি বেলারুশের কথা এই জন্য বলছি, সাবেদলান আলেকজিয়াভিচ, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি পেন বেলারুশের প্রেসিডেন্ট। এভাবে ওরহান পামুক এখন পেন বেলারুশের প্রেসিডেন্ট এবং তিনি পেন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। যেমন ওরহান পামুক, যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন, তিনি পেন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপর আফ্রিকার বিখ্যাত লেখক নাগোগে ওয়া থিয়াম্বো, তিনিও পেন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি যে বিষয়টি এখানে বলতে চাই, পেন পাকিস্তান শুরু হয় 1948 সালে এবং 1972 এসে হয় পেন বাংলাদেশ। এবং পেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং পেন বাংলাদেশের সেক্রেটারি ছিলেন সৈয়দ আলী আহসান। আমি পেন ইন্টারন্যাশনাল এবং পেন বাংলাদেশ পর আজকের যে আলোচনা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা বলে থাকি, ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেটি আমাদের আইন বিশেষজ্ঞরা আছেন এবং আলোচকরা আছেন তারা বলবেন। আমি সেখান থেকে একটি বিষয়কে এখানে আনতে চাই, সেটি হলো মত প্রকাশের স্বাধীনতা। যে মত প্রকাশের স্বাধীনতার
কথা আমরা বলে থাকি, 2018 সালে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের দেশে হয়েছে, সে আইনের পরিপ্রেক্ষিতে 2019 সালে প্রায় 63টি মামলা হয়েছে এই আইনের মধ্য দিয়ে, এবং অনেক সাংবাদিক, লেখক, সাহিত্যিক শুধু মত প্রকাশের কারণে, তার ভিন্ন মত হওয়ার কারণে সে মামলার অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা অনেকে জেলেও গিয়েছে। আমরা চাই যে মানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করুক, সেই বিষয় নিয়ে আইন বিশেষজ্ঞ আছেন, আমাদের ইফতেখার স্যার আছেন, আরো যারা আলোচক আছেন তারা আলোচনা করবেন। আমি এখানে থামতে চাইছি। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেব, খুব সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। তো আমাকেই মাত্র শাকিরা জানালেন যে ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের সাথে অনেক সময় ধরে থাকতে পারছেন না। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যে এখন যে আমাদের যে আইনগুলো আছে, আমি উল্লেখ করব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা, এবং আমি মনে করছি সেকশন 57 আইসিটি, যেটাকে রিপিল করার কথা বারবার উঠে আসছিল আমাদের বলতে সব সিটিজেনদের তরফ থেকে, কনসিয়াস সিটিজেনদের তরফ থেকে। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসে এবং এডিটর্স কাউন্সিল এটার ব্যাপারে একটি সুনির্দিষ্ট বক্তব্য দেয়, যেটা আমরা সবাই জানি। তো আমি এটার আলোকে ডক্টর ইফতেখারুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বক্তা হিসেবে তার মূল্যবান বক্তব্য প্রদান করতে। ধন্যবাদ। আমি পেন বাংলাদেশকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাকে দেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে আমি তো আসলে বিষয়ে মানে আমি মত প্রকাশ করি, মত প্রকাশ করে আমি ঝুঁকির সম্মুখীন হই, আপনারা জানেন, করে গেছেন। কিন্তু আমি আসলে নিজে আইনজ্ঞ নই, আইন বিষয়ে খুব আমার জ্ঞান নেই, আর ঠিক এই বিষয়বস্তুর উপরেও আমার যে খুব দক্ষতা আছে সেটি নয়। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই সেটি হচ্ছে যে অবশ্যই পেন বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে এরকম একটা আয়োজন করার জন্য, এবং এটি খুবই সম্মানিত দিকে, এবং আরো যত বেশি সংগঠন, যত বেশি প্রতিষ্ঠান এবং যত বেশি মানুষ আমরা দেশবাসী এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, কথা বলবো, যেটার কথা ইঙ্গিত করে গেলেন, আলোচনার মাধ্যমে আমরা আরো বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো। কাজেই পেন বাংলাদেশ ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে বেশ কিছু আইন আছে যেগুলো আমাদের সংবিধানে বিধৃত যে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়, সেগুলো পরিপন্থী এবং সেটার অপব্যবহারের কারণে আরো বেশি পরিপন্থী। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বেশ ব্যাপক আলোচিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটির কথা ইঙ্গিত দেওয়া হলো, তার পূর্বসূরি আইসিটি, যেটা 57 এবং অন্যান্য বেশ কিছু ধারা ছিল। স্যার, আমরা আপনাকে খুব পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না, একটু কি আপনার অডিওটা ইমপ্রুভ করা যায় কোনোভাবে? বা ঠিক আমার মনে হয় বাকি সবাই মিউট করে থাকলে বেটার শোনা যাবে। আমরা যদি বাকি সবাই মিউট করি। হ্যাঁ, নয়েজ আসছে, আমি নয় শুনতে পাচ্ছি, সেটা একটা কারণ হতে পারে। জানি না, আমার তো ভয়েস, আমি এমনিতেই আমার বদনাম আছে, আমি লো ভয়েসে কথা বলি, আমার মেয়ে আমাকে গালি দেয় সবসময়, তারপরে অনেকেই সহকর্মীরাও গালি দেয়, তারপরে আমি চেষ্টা করি যতখানি কণ্ঠস্বর উঁচু করে বলা যায়। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে আইনগুলো সবচেয়ে বেশি বর্তমানে আলোচিত আমাদের সাংবিধানিক অধিকারকে ব্যাহত করার ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম অবশ্যই হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং তার আগে ছিল যেটা আইসিটি অ্যাক্ট, সেটি আসলে কি আছে কি নাই সেটা সম্পর্কে দ্বিধা আছে যদিও, তারপরে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার পরে সেটি প্রাধান্য পেয়ে গেছে। কিন্তু আরো আইন কিন্তু রয়েছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আগে, এটাতে 2018-তে, 2016-তে একটি আইন হয়েছিল, যে আইনটি ফরেন রিলেশনস ভলান্টারি রিলেশনস অ্যাক্ট নামে পরিচিত। সেটি হচ্ছে বেসরকারি সংস্থাগুলো যারা
বিদেশি অর্থায়নে বাংলাদেশে কাজ করে তাদের জন্য একটা সুন্দর আইন। সেটি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রমের মধ্যে আনার লক্ষ্যে সেটা প্রণীত হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে আপনারা যারা এই বিষয় নিয়ে একটু ফলো করেন তারা হয়তো তাদের তো মনে থাকবে, একটা পর্যায়ে হঠাৎ করে কোনো বিশেষ একটা প্রেক্ষিতে এই আইনটিতে 14 নম্বর ধারা সংযোজিত হলো, যেই ধারাটি বলছে মোটামুটি কথাগুলো এরকম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে এমন মন্তব্য যদি করেন যেটি উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর বলে বিবেচিত হতে পারে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের বলে অপরাধী হিসেবে গণ্য হবেন এবং অপরাধের শাস্তি 14 বছরের কারাদণ্ড। অর্থাৎ এটা একটা ব্ল্যাঙ্কেট একটা সুযোগ করে দিয়েছে সরকারের হাতে বা আইন প্রকাশ সংস্থার হাতে, যে কোনো ব্যক্তি সংবিধান সম্পর্কে যদি কোনো মন্তব্য করেন বা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কিন্তু রাষ্ট্র কাঠামোতে যত প্রতিষ্ঠানগুলো আছে, আইন প্রয়োগকারী সংস্থা সহ, বিচারিক ব্যবস্থা সহ, প্রশাসন সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু রাষ্ট্রের সংবিধান থেকে প্রাপ্ত ক্ষমতা বলে পরিচালিত হয়। তো এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনি আমি বা কোনো প্রতিষ্ঠান মন্তব্য করতে পারবে না। মন্তব্য করলে সেটি যদি কেউ যদি মনে করেন যে সেটি উদ্দেশ্য প্রণীত হয়েছে এবং বিবেচিত এবং মানহানিকর হয়েছে, যদি সমালোচনা করি, আমরা যদি বলি যে বর্তমান সংসদ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এখন এই কথাটা আপনার মনে করতে না হলে আপনি বলতে পারেন যে আমি সংসদের অবমাননা করেছি, কাজে আপনাকে আমার 14 বছরের কারাদণ্ড আমাকে দিতে হবে। মানে এই ধরনের একটা ব্ল্যাঙ্কেট আইন করে দেওয়া হয়েছে, যার ফলে এই ধরনের প্রতিষ্ঠান এবং ব্যক্তি যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ে গবেষণা করে বা বেসরকারি সংস্থাগুলো বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে কিন্তু একটা সেন্স অফ ইন্টিমিডেশন তৈরি হয়েছে, যার ফলে মানুষ কিন্তু আর ওইভাবে কথা বলার মতো খুব একটা সাহস পাচ্ছে না। গবেষণা, আলোচনা, সমালোচনা থেকে মানুষ নিজেদেরকে অনেকটাই বলবো যে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। এটা কিন্তু আমাদের অবশ্যই মৌলিক অধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করি। একইভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা যেটা পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহেব বললেন, সর্বশেষ তথ্য বোধহয় আর অনেক বেশি যে মামলাগুলো হয়েছে সাম্প্রতিককালে, এগুলো হচ্ছে যে এটা নিয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন আছে। কিন্তু আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই আইনগুলো যেগুলো আমাদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করছে, তার পেছনে যদি আমরা তাকাই, সেগুলো যদি আমরা তাকাই, মূল বোথ ডেভিল অ্যান্ড অ্যাঞ্জেল দুইটাই কিন্তু হচ্ছে পলিটিক্সের মধ্যে। কারণ আমাদের সংবিধান আমরা পলিটিক্সের মাধ্যমে পেয়েছি, রাজনীতির প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায়, এটি একটা মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে প্রাপ্ত একটি দেশ, মুক্ত স্বাধীন দেশ। সেই স্বাধীন দেশে আমরা সংবিধান পেয়েছি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই একই রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আবার আমার আইনগুলো হচ্ছে এমন ভাবে যে এই যে সাংবিধানিক অধিকারগুলো যেগুলোকে এই সংবিধানে বিধৃত আছে সেগুলোকে খর্ব করা হচ্ছে। তাহলে কেন সেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই ডেভিল এবং অ্যাঞ্জেল থাকুক, সেটা আমরা সবসময় চাইবো, তো ডেভিলটা কেন থাকে? তার কারণটা হচ্ছে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে, যেটি বাংলাদেশে একা নয়, পৃথিবীর অনেক দেশই আছে, যে রাজনৈতিক ভুবনটাকে একটা বিশেষ মহলের একচ্ছত্র ভুবন হিসেবে তৈরি করতে হবে। যেই কারণে যেটা করতে গেলে যে তার পথে যে অন্তরায়গুলো, তার বিপরীতে যে অন্তরায়গুলো, সেগুলোকে দূর করতে হলে ওই যে মানুষের চিন্তার স্বাধীনতা, মানুষের বিবেকের স্বাধীনতা, কনসিয়েন্স, থটস এবং মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেগুলোকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় তত বেশি সেটাকে একচ্ছত্র ভুবনে রূপান্তর করা সম্ভব হয়। এবং আমরা বাস্তবে সেটাই ঘটতে দেখি পৃথিবীর বিভিন্ন দেশে। এখন তো পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড, ফেক নিউজের ওয়ার্ল্ড, এই প্রেক্ষিতে অবশ্যই কোনটা যে সঠিক তথ্য, কোনটা সঠিক নয়, সেটা সম্পর্কে যেরকম আমাদের সন্দিহান হতে হয়, একইভাবে আমি আসলে মত প্রকাশ করছি স্বাধীনতার চর্চা করার জন্য, মত প্রকাশের স্বাধীনতা চর্চা করার জন্য, এই কথাটিকে আমি বললে আসলে সত্যিকার অর্থে কি আমি অন্যায় করে ফেলছি, এই কথাটি কিন্তু আমাকে প্রতিনিয়তই মনে রাখতে হয়। এবং যার ফলে আমি মনে করি যে আমাদের এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি হয়েছে, যেটি শুধুমাত্র অনেকে মনে করে থাকে ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের জন্য একটা খড়গস্বরূপ,
কিন্তু সেটা ভাবলে অন্যায় হবে। এটা সাংবাদিকদের জন্য অবশ্যই প্রত্যক্ষভাবে সেটি বেশি তাদেরকে টার্গেট করা হচ্ছে সাম্প্রতিককালে, এটা ঠিক। কিন্তু এই এই আইনটি কিন্তু বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা কেড়ে নিয়েছে। স্বাধীনতা, মত প্রকাশের নিরাপত্তা কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এবং চিন্তার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছে, যেটি আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনার মাধ্যমে। কাজে এই আইনটি হচ্ছে যে সত্যিকার অর্থেই সারা দেশে ডিজিটাল নিরাপত্তার নামে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, সকল নাগরিকের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে, যেটি আমরা মনে করি, সবসময় বলে আসছি, এটা সংস্কার অবশ্যই অপরিহার্য, এবং যেই ধারাগুলো বিশেষ করে নিবর্তনমূলক, সেই ধারাগুলো পরিবর্তন করে ঢেলে সাজাতে হবে আইনটিকে। আমি এই কথা বলে শেষ করবো যে একটু শিরোনাম হচ্ছে চ্যালেঞ্জিং। আমাদের এই অবস্থাকে চ্যালেঞ্জ করতেই হবে। আমরা চ্যালেঞ্জ করে সুখ্যাতি সম্পন্ন জাতি, আমরা চ্যালেঞ্জ করেছি যুগ যুগ ধরে। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি, আমরা সকল অনিয়ম অনাচারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করি, আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি, আন্দোলন করেছি। একইভাবে আমাদেরকে কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার যারা এই আইনগুলো হরণ করার ঝুঁকি সৃষ্টি করেছে, সেগুলো সম্পর্কে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। আমাদেরকে কথা বলতে হবে, চাহিদা সৃষ্টি করতে হবে, এবং সেটি এককভাবে নয়, সংঘবদ্ধভাবে সকলের মিলে সামষ্টিকভাবে এই আন্দোলন জিয়ে রাখতে হবে, এগিয়ে নিতে হবে। তাহলে আমরা মনে করি যেটি অবশ্যই আমরা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে পারবো। কারণটা হিসেবে আমি একটি কথা বলে শেষ করবো। পৃথিবীর ইতিহাস যে শিক্ষা দেয় আমাদেরকে, সেটা হচ্ছে যারা এই ধরনের আইন প্রণয়ন করেন, এই ধরনের আইনের প্রয়োগ করেন, তারা কিন্তু অচিরেই উপলব্ধি করেন, তাদের এই বোধ জন্মায় যে এই ধরনের আইন কিন্তু বুমেরাং হয়, বুমেরাং হতে বাধ্য। যারা বর্তমানে এটি ব্যবহার করছেন, দুদিন পরে তাদের বিরুদ্ধে এটি ব্যবহৃত হবে, এটি অবধারিত। কাজে এই কথাটি মনে রাখতে হবে। যদি আইন সম্ভব হয়, তাহলে আমরা মনে করি যে এই আইনের সংস্কার করতেই হবে। সবাইকে ধন্যবাদ আমার কথা বলার জন্য, ধৈর্যের সাথে আমার কথা শুনতে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং অনেকটা আউটস্পোকেন ভাবে কথা বলার জন্য। আমরা জানি যে আমরা যদি চ্যালেঞ্জ না করি, তাহলে একটা সভ্য জাতি হিসেবে আমাদের বেশি আশা নেই। এবং আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে শুভেচ্ছা জানাই যে তারা কারাপশনের মতো অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং আমরা জানি যে ওদের কণ্ঠ, আপনাদের কণ্ঠ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদেরকে কিভাবে সাহায্য করছে। তো অনেক ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান। আমি চাইবো আপনি আরো আমাদের সাথে থাকুন, যতক্ষণ পর্যন্ত থাকতে পারুন প্লিজ থাকুন। আপনাদের মতো মূল্যবান বক্তার আমাদের দরকার আছে। আপনি ডক্টর ইফতেখারুজ্জামান দুটো পয়েন্টে কথা, অনেক পয়েন্টে কথা বললেন। এটা ইন্টারেস্টিং বিষয় যে উনি আরেকটা আইন উল্লেখ করছিলেন, এবং তখনই ইন্টারনেট ডিস্টার্ব হলো। আমি কিন্তু সেই সেকেন্ড আইনের শিরোনামটা ভালো করে শুনতে পারিনি। আমি চাইবো যে স্যার যদি আমাদেরকে পুনরায় সেটা জানান। সেটা কি আইন? একটা আইন বলেছিলেন, তখন কিন্তু আপনার ওই সময় কিন্তু ইন্টারনেট ডিস্টার্ব হলো সেটা। আর আপনি দুটো পয়েন্টে বললেন যে অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন, এই যে ভয়ের যে পরিবেশ, যেটা ডিজিটাল সিকিউরিটি আইনে তৈরি হয়েছে, সেটা স্পেসিফিক ধারা যেগুলো ভয় সৃষ্টি করছে। আমি চাইবো পরের যে বক্তারা আছে, ব্যারিস্টার রাসনা আছেন, অন্যরা আছেন, তারা এটা নিয়ে কথা বলবেন। এবং আপনি বলছেন আমাদের ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা। তো আমরা যে যখন একটা সভ্যতা গড়ে তুলি, আমরা পাকা বাসা বানাতে শিখেছি, আমরা হিটিং শিখেছি, আমরা কুলিং সিস্টেম শিখেছি, আমরা সব সময় যুদ্ধ করছি যাতে আমরা অ্যাডিকুয়েট ফুড পাই। আবার ফুড নিয়ে কত পলিটিক্সও হচ্ছে, বীজ নিয়ে পলিটিক্স হচ্ছে। তো এই যে আমরা মানব জাতিকে আরো নিরাপত্তার সমানে প্রয়াস,
দিচ্ছি। তো এর মধ্যে যখন একটা আইন পাস হয় বা একাধিক আইন পাস হয় যেগুলো নাকি নিরাপত্তাকে মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে, যদি জীবনের অধিকারই চলে যায় তাহলে আমি আমার খাদ্যের যে আমার যে খামার আছে এবং যে স্টোর আছে সেটা দিয়ে আমি কি করব? এবং আমি আমার উষ্ণতা বা আমি আমার কুলিং সিস্টেম বা আমি আমার বিশাল প্রাসাদ দিয়ে কি করব যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে, আমার স্বাধীন মত প্রকাশের যদি নিরাপত্তা না থাকে। তো অনেক ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান। আমি এখন রিকোয়েস্ট করব আশিস সৈকত। আমরা জানি ইতিমধ্যে যে যে কয়েকটা সংস্থা স্পেশালি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল 19 এরা কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই আইনটা মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে একটি ভয়াবহ বাধা, ডেঞ্জারাস রেস্ট্রিকশন। তো আমরা জানি যে ইতিমধ্যে যে সবচেয়ে বেশি ধকল গেছে জার্নালিস্টদের উপরে। এমন ঘটনা ঘটেছে যে ঠাকুরগাঁ জেলায় রিলিফ ম্যাটেরিয়াল লুট হচ্ছে, সেটা নিয়ে রিপোর্ট করতে গেছে জাগো নিউজ 24.com আর বিডি নিউজ 24.com এর দুজন জার্নালিস্ট। ওদেরকে ওদের যে এডিটর আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপর আমরা জানি যে একজন অটো ড্রাইভার এর মানে সংঘর্ষ লেগেছে পুলিশের সাথে, তারপর সে মারা গেছে, সেটা নিয়ে রিপোর্ট করতে গেছে, তখন মানে সেটার উপরে একটা মামলা হয়েছে। তারপর আমরা জানি যে এমপি কোনো একটা বিশেষ কাজ করছিলেন, ওনার ছবিটা শেয়ার করতে গিয়ে যে জার্নালিস্ট শেয়ার করছে তার উপর মামলা হয়েছে। তো আমরা যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, তারপরে আমাদের কিছু ব্যালেন্সও আছে যে আমরা কাউকে উত্ত্যক্ত করলাম কিনা। তো যাই হোক, সে আমি এখন চাইবো আশিস সৈকত যদি এই যে আমাদের সিকিউরিটি আমি একটু করে, আমাদের ইফতেখার স্যার আবার এসেছেন, আমি যে আইনটা জানতে চেয়েছেন, আমার মনে হয় স্যারকে আইনটা বলার জন্য আরেকবার স্যার এসেছেন, স্যার বলে তারপর আশিসদার কাছে আমরা যাই। হ্যাঁ জি শিওর, আমি সেটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই। হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে চ্যাট বক্সে লিখতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আসলে আমি যেটা বলেছি 2016-তে একটি আইন হয়, যে আইনটির নাম হচ্ছে ভলান্টারি ফরেন ডোনেশনস ভলান্টারি রেগুলেশনস অ্যাক্ট, ফরেন ডোনেশনস ভলান্টারি রেগুলেশনস অ্যাক্ট 2016। এই আইনটি মূলত বেসরকারি সংস্থাগুলোকে আইনি কাঠামোতে আনার জন্য প্রস্তুত করা আইন। এর মধ্যে এই ধারাটি, যে ধারাটির কথা আমি বলছি, সেই ধারাটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, কোনোভাবে এটি আসার কথা ছিল না। কিন্তু কোনো একটা বিশেষ প্রেক্ষিতে তৎকালীন সংসদ এটাকে মনে করেছিল যে এই ধারাটি সংযুক্ত হতে হবে। সেটি হচ্ছে এরকম, আমি রিপিট করছি, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দেশের সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে এমন মন্তব্য করেন যেটি উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে বিবেচিত হতে পারে, তাহলে সেটি এই আইনের বলে অপরাধ হিসেবে গণ্য হবে এবং সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের শাস্তি হবে 14 বছর। তো এটি হচ্ছে যে ঢালাও ভাবে এমন একটি আইন যেটি সম্পূর্ণ নিষ্প্রয়োজন এই আইনের মধ্যে যাতে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটির প্রভাব পড়েছে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমের উপরে, তাদের চিন্তা ভাবনার উপরে, তাদের যে কার্যক্রমের যে স্কোপ এবং এবং যে ফ্রিডম নিয়ে তারা কাজ করে অবস্থা, সেটি তাদেরকে ব্যাপকভাবে দেওয়া হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি এখন আশিস সৈকত সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি যে জার্নালিস্ট অ্যারেস্ট এবং তাদের যে নিরাপত্তাহীনতা সেটার ব্যাপারে তার মূল্যবান বক্তব্য দিতে। ধন্যবাদ। আশিস সৈকত। বাকি যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব আপনাদের মাইক্রোফোনটি মিউট করুন এবং আশিস দা আপনি শুরু করতে পারেন।
আমি প্রথমেই আসলে ধন্যবাদ জানাই পেন বাংলাদেশকে এই ধরনের একটি আলোচনার আমাকে যুক্ত করার জন্য। আসলে বিষয়টি একটি আইন, আসলে যে আইনটির নাম আসলে এসেই গেল, যে যদিও বিষয়টি ছিল মৌলিক অধিকার, কিন্তু আসলে আইন, একটি আইনের নাম বারবার আসে, কারণ একটি আইন যখন হয়, আমি বিশেষত অনেকদিন পার্লামেন্ট কভার করতে গিয়ে রিপোর্টার হিসেবে দেখেছি যে আইন কিন্তু হয় মানুষের অধিকার রক্ষার জন্য, সব সময় আমরা দেখেছি। এবং আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে যে মত প্রকাশের স্বাধীনতাটা ব্রিটিশ আমলের একটি আইন দ্বারা দীর্ঘ সময় আমরা বাধার মুখে পড়তাম। এরপরে বিশেষত 111 সরকারের সময় কিন্তু যে তথ্য অধিকার আইন যখন হয়, তখন কিন্তু এক ধরনের আমরা আশায় বুক বেঁধেছিলাম যে সম্ভবত আমরা একটা ভালোর দিকে যাচ্ছি। মানে তথ্য দেওয়ার, তথ্য জানাটা যে মানুষের অধিকার, এটা শুধু সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের অধিকার না, এটা মানুষ সবার অধিকার। সেই অধিকারটা কিন্তু অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছিল সেই তথ্য অধিকার আইন পাশের মধ্য দিয়ে। এরপর কিন্তু আমাদের আশা ছিল যে এটা হয়তো আস্তে আস্তে আরো ভালোর দিকেই যাবে, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে আবার সেটা কিন্তু 2018 সালে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা হলো, সেটিতে কিন্তু আবার উল্টো পথে যাত্রা শুরু হলো। মানে তথ্য দেয়ার বা তথ্যের অবাধ প্রবাহের যে একটা সূত্রপাত কিছুটা হয়েছিল তথ্য অধিকার আইন করার মধ্য দিয়ে, সেটি কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়লো। আপনারা ঠিকই বলেছেন সাদিয়া, যে গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের একটু বেশি ঝুঁকিতে পড়তে হয় সাধারণ মানুষের কাছ থেকে, কারণ আমাদের যে কাজের ধরনটা সেটি কিন্তু আসলে খুব তাৎক্ষণিক ভাবেই কিন্তু আমাদের খবরটা প্রকাশ করতে হয় বা আমাদের মতটা প্রকাশ করতে হয়, সেটি আমাদের পেশাগত কারণেই সে কাজটি করতে হয়। সেই কারণেই আমাদের কিন্তু শুধরানোর সুযোগটা থাকে হয়তো পরদিন। আমি যদি পত্রিকায় কাজ করি, পরদিন আমি সেখানে একটা রিজয়েন্ডার দিতে পারি, দুঃখ প্রকাশ করতে পারি। বা আমি যদি টেলিভিশনে কাজ করি, সেখানে কিন্তু খবরটা প্রচারের পর কিন্তু আমি সেটা দুঃখ প্রকাশ করতে পারি বা আমি একটা ভিন্ন মত দিতে পারি। কিন্তু ওই যে জিনিসটা একবার অন এয়ার হয়ে গেল, সেটা তো আর আমি ফিরিয়ে আনতে পারি না। কিন্তু যে আইনটা করা হয়েছে তাতে কিন্তু আমি একবার যেটা অন এয়ার হয়ে গেল আমার, সেটার জন্যই কিন্তু আমার 14 বছর পর্যন্ত সাজা হয়ে যেতে পারে। ফলে এক ধরনের কিন্তু বড় খড়গ ঝুলিয়ে দেওয়া হয়েছে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে। এবং এটিতে শুধু আমি যে ঝুঁকির মধ্যে তা পড়ছি না, আমি কিন্তু একটা সেলফ এডিটেড মানুষ হয়ে যাচ্ছি। মানে আমার নিজের মধ্যে নিজের একটা এডিট এর মানসিকতা তৈরি হয়ে গেছে। সেটা শুধু আমার না, সেটি একটা গ্রামের মফস্বলে আমার জেলার যে করেসপন্ডেন্ট আছে তার মধ্যেও তৈরি হয়েছে। কারণ এই মামলাটি যখন হবে তখন কিন্তু তার নামেই হবে। ইতিমধ্যেই আপনারা সেই সংক্রান্ত তথ্য জানেন যে ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী কিন্তু এই আইনের মামলায় পড়েছেন। এবং যে অপরাধ তাদের, সেই অপরাধ যদি আপনারা বিবেচনা করেন, একটি একটি করে এখানে আইনজ্ঞরা আছেন, তারা আরো ভালো বলতে পারবেন যে কি পরিমাণ মানে ভুল তারা করেছেন বা কি পরিমাণ অন্যায় করেছেন। যদি সেই হিসাব বিবেচনা করেন, দেখবেন যে বেশিরভাগই কিন্তু এই আইনের অপপ্রয়োগের কারণে কিন্তু এই মামলাগুলো হচ্ছে। না হলে কিন্তু এইসব কারণে, এইসব তুচ্ছ তাচ্ছিল্য কারণে কিন্তু এই মামলাগুলো হতো না। এখন কথা হলো যে হ্যাঁ, এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। আজকের পৃথিবীতে ধরেন যে ইন্টারনেটের যে পরিমাণ প্রসার হয়েছে, নিশ্চয়ই আমরাও সেটি মনে করি যে সেই জায়গাটায় কিছুটা সুরক্ষা দরকার। যে সুরক্ষা, তার মানে তো এই না যে অবাধ তথ্য যেমন অবারিত যেমন হবে এই ইন্টারনেটের যুগে, তেমনি এর অপব্যবহারের সুযোগ তো গণমাধ্যম কর্মীরা নিবে না। নিবে কারা? যারা দুর্বৃত্ত, তারা নিবে। এখন একটা দুর্বৃত্তের জন্য আইন হবে, নিশ্চয়ই দুর্বৃত্তকে তার যাতে সে দুর্বৃত্তপনা করতে না পারে সেই জন্য একটি আইন হবে। কিন্তু যদি সেই আইনটি আমার কথা বলার ক্ষেত্রে বাধা তৈরি করে, আমার মত প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করে, তাহলে তো এই আইনটি আসলে দিনের শেষে সাধারণ মানুষের আইনে পরিণত হবে না। এবং যদি তা না হয়, তাহলে কিন্তু একদিন না একদিন এই আইনের যে বিশেষত এই আইনের 8টি 10টি ধারা যেগুলো নিয়ে বিশেষ আপত্তি, এবং সংবাদপত্র পরিষদ, সম্পাদক পরিষদ মিলে কিন্তু গত নির্বাচনের আগে কিন্তু এটি নিয়ে অনেকবার তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে, এবং তারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে নির্বাচনের পরে এই ডিজিটাল নিরাপত্তা আইনের এই ধারাগুলো সংশোধন করা হবে, যাতে মানুষের মনের মধ্যে বা গণমাধ্যম কর্মীদের মনের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই আইনের কারণে অবাধ তথ্য প্রবাহে বাধা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো যাতে না তৈরি হয় সেই কাজটি তারা করবেন। কিন্তু
খুবই দুঃখের সঙ্গে বলতেই হয় যে এখন পর্যন্ত কিন্তু সেগুলো হয়নি, বরং গত সপ্তাহ আমরা দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হলো। এর আগে বিডি নিউজের ক্ষেত্রে, বিডি নিউজের সম্পাদকের ক্ষেত্রে, বা তার আগে জাগো নিউজের সম্পাদক উপর এই মামলার খড়গ নেমে আসলো। ফলে এবং এটি কিন্তু হতে থাকবে। এখন ধরেন যে সাংবাদিকরা কাজ করেন তার নির্দিষ্ট কিছু ব্যাকরণ, তার কিছু নৈতিকতা এবং দায়িত্বশীলতা মেনেই আমি বলি। তো সেগুলো মেনে করতে গেলেও যেহেতু তার তাৎক্ষণিকতা একটা বড় বিষয় থাকে, তাকে খবরটা জানানো পাঠককে বা দর্শককে জানানো তার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সে কিন্তু খবরটা জানাবে। এখন জানাতে গিয়ে আপনি ভিডিও করে কোনো একটি খবর যদি টেলিভিশনে দেখাতে চান, সেই ভিডিও করে খবরটা আপনি কোত্থেকে আনলেন সেটার জন্য কিন্তু আপনার একটা সাজার ব্যবস্থা এনে রাখা হয়েছে। এখন ভিডিও করাটা, এখন টেলিভিশনে যদি একটা ফুটেজ ছাড়া, মানে ফুটেজ মানে আমি ভিডিও যদি পরিষ্কার করে বলি, সেটি যদি আমি দেখাতে না পারি, তাহলে তো এই খবরটা আকর্ষণীয় হবে না, মানে দেখার মতো হবে না। কিন্তু এটি দেখাতে গেলেও কিন্তু এখন তাকে একজন সংবাদকর্মীকে ঝুঁকিতে পড়তে হচ্ছে। এখন এটিকে আপনি বলছেন যদি বলেন উদ্দেশ্যমূলক প্রচারণা, তাহলে তো আমাদের কিছু মানে সাংবাদিকদের আসলে অসহায় হওয়া ছাড়া কিছু করার নেই। মানে সেই জায়গাটাই বোধহয় এই আলোচনাটা বোধহয় চালিয়ে যাওয়া দরকার, যে এই মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, এই জায়গায় এই আইনের কিছু কিছু ধারায় যদি যে খর্ব করা হয়েছে সেগুলো যদি অবারিত না করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের উপরও এটির প্রভাব পড়বে, রাজনৈতিক কর্মীদের উপর কিন্তু প্রভাব পড়বে। সে প্রভাব এখন যেমন পড়ছে 5 বছর পরে গিয়েও কিন্তু পড়বে। সেই কারণেই আমি বলি যে আমরা মনে করি যে একটা আইন যখন হয় সেটা কিন্তু অনেক দিনের জন্য হয়, সব মানুষের জন্য আইনটা হয়, সেটি বিবেচনায় মাথায় রেখে কিন্তু আইনটি করতে হয়। কিন্তু এমন একটি আইন আসলে হলো যে দেখেন কত আইন হয়, কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিন্তু আমরা দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে, এবং সরকারও যে খুব সবসময় এটি নিয়ে স্বস্তিতে থাকে আমার কিন্তু মনে হয় না। কারণ আইনমন্ত্রী বা তথ্যমন্ত্রী কিন্তু একাধিকবার বলেছেন যে হ্যাঁ, তারাও মনে করেন যে এই ধারাগুলো সংশোধন করা যেতে পারে, এবং তেমনটি তারা বলেছিলেন। কিন্তু সেসব, এবং আমাদের প্রধানমন্ত্রী বা সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার বলছিলেন যে বঙ্গবন্ধুর কথাও বলছিলেন যে বঙ্গবন্ধুও কিন্তু সবসময় অবাধ স্বাধীনতা, তথ্যের অবাধ স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন, এবং আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু সবসময় বলেন যে সাংবাদিকদের স্বাধীনতার কথা। গত পরশুদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে 25 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেছেন যে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহে তিনি বিশ্বাস করেন। তার মানে তার সঙ্গে তিনি এটিও বলেছেন যাতে হলুদ সাংবাদিকতা না হয় সেদিকে তিনি খেয়াল রাখার কথা বলেছেন। আমরাও নিশ্চয়ই মনে করি যে সেটাই কিন্তু সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা কিন্তু সাংবাদিকতা নয়। আবার ডিজিটাল তথ্য অধিকার আইনে আমাদের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, আপনি দেখেন যে তথ্য অধিকার আইনে কিন্তু আবার আইনের একটা ধারায় কিন্তু বলা হয়েছে অন্য আইনে যাহাই থাকুক না কেন তথ্য অধিকার আইন সেখানে প্রটেক্ট করবে, মানে মাদার ল হলো তথ্য অধিকার আইন। কিন্তু আমরা কিন্তু দেখছি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু তথ্য অধিকার আইন এই ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রটেক্ট করতে পারছে না। ফলে কিন্তু সংকট তৈরি হচ্ছে। মানে আমরা যেমন শুরুতে মনে করেছিলাম যে তথ্য অধিকার আইন আমাদের হয়তো রক্ষা করবে, সুরক্ষা দিতে পারবে, মাদার ল বলা হয়েছে এক ধরনের, কিন্তু আমরা দেখছি যে মাদার লর চেয়েও কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে আমাদের সাংবাদিকদের উপর বিশেষত এক ধরনের, আমি বলবো যে প্রয়োগ হয়তো হয়েছে, অপপ্রয়োগ হয়তো হয়েছে 20টা বা 30টা, কিন্তু এক ধরনের কিন্তু শঙ্কা, ভীতি এবং সেলফ এডিটের একটা জায়গা তৈরি করছে। এটা কিন্তু একটা বড় শঙ্কার জায়গা। এই যে তথ্য দিতে না পারা, মানে নিজের মধ্যে নিজের সেলফ এডিটের জায়গা তৈরি হওয়া। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা কি করব, বা গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জায়গাটা কি করবেন? গণমাধ্যম কর্মীদের তো ঝুঁকি নিয়ে এই কাজ করতে হবে। মানে এখন ধরেন যে এই করোনা কালের মধ্যেও যেমন গণমাধ্যম কর্মীদের কাজ করতে হয়েছে, এই ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যেও কাজ করতে হবে। কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে আমাদের সকলেরই বোধহয় আলোচনাটা করা দরকার। এবং আজকে যে আলোচনাটা আসলে এই ফোরামে হলো, এটি আসলে লেখকদের ফোরাম হলো। আমি মনে করি যে এই যে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই লেখকরাই সবসময় বলেন, কিন্তু এটা মূল কিন্তু সংকটের মধ্যে প্রথম কিন্তু শিকার হয় সাংবাদিকরা। ফলে গণমাধ্যম থেকে আসলে এটি নিয়ে বলা হয়েছে, কিন্তু গত 2 বছর ধরে কিন্তু আমি খুব একটা আমাদের নিজেদেরই দায় থেকেই আমরা মনে বলি যে সাংবাদিকরা কিন্তু আমরা কিন্তু খুব বেশি কণ্ঠ সেভাবে রেইজ করতে পারিনি, যেটি নির্বাচনের আগে আমরা করেছিলাম। সেটি যদি আমরা রেইজ করতে পারতাম তাহলে হয়তো বা আরো কিছু অগ্রসর হওয়া যেত। কারণ আলোচনা তো করতেই হবে, আসলে
আলাপ আলোচনার তো কোনো বিকল্প নেই। মানে করতে করতে আলোচনা করতে করতে হয়তো একটা জায়গায় যাওয়া যাবে, বা যারা আইনটা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন তারাও হয়তো একটা সময় বুঝবেন যে এই আইনটির অপপ্রয়োগ আসলে সকলের ক্ষেত্রেই একটা সময় হতে পারে। আপনাকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আশিস সৈকত। আপনি আমরা মনে করি যে মিডিয়া ফোর্থ অর্গান অফ স্টেট বলা হয় এটাকে এখন, এবং এখন এক একটা যুগের এক একটা জামানার এক একটা গতি থাকে, এক একটা ধারাবাহিকতা থাকে। বাংলাদেশ একটা লেস ডেভেলপ দেশ হয়ে যতই পশ্চাৎ হোক না কেন, এই ধারার সাথে কিন্তু বাংলাদেশ সংযুক্ত। পৃথিবীতে সব জায়গায় একটা প্রবাহ চলছে, এবং এই প্রবাহে এখন তথ্য উপাত্ত এবং মত বিনিময় এগুলোই হচ্ছে প্রধান। তো আমরা মনে করি যে একটি আমাদের সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য তথ্য উপাত্ত এবং মত বিনিময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল আছে। তো এইটা হচ্ছে প্রেক্ষাপট। আর আপনি এটাও আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, স্পর্শকাতর জায়গায় আপনি নিয়ে গেলেন যে জার্নালিস্টরা, সাংবাদিকরা কি করছেন। জার্নালিস্ট, হোয়াট ইজ দ্য নেচার অফ দেয়ার জব? নেচার অফ দেয়ার জবই তো এটা যে যে ঘটনা ঘটছে তাকে সাথে সাথে তারা প্রচার করছেন। তাহলে আমি যখন একটা আইন প্রণয়ন করব, আমি কি ওদের নেচার অফ দ্য জবকে কি আমি খেয়াল করব না? সেটাকে কি আমি ইগনোর করব? রাঁধুনি যখন রান্না করছে তখন সে যে আগুন নিয়ে রান্না করছে, সে আগুনের টেম্পারেচার কি হওয়া উচিত এবং কিভাবে আমি রাঁধুনিকে প্রোটেক্ট করতে পারবো সেটা কি আমি ভাববো না? তাহলে তো রাঁধুনি পুড়ে যাবে। রাঁধুনি পুড়ে গেলে আমার রান্নাঘর পুড়ে যাবে, আমার খাওয়া দাওয়াও হবে না। তাহলে আমার সভ্যতারও মানে 12টা বাজবে। আপনি যেটা বললেন যে আজকে আমি আমার পলিটিক্যাল শত্রুদেরকে ধৃত করছি, কালকে আমিও তো এই ফ্যালাসিতে পড়তে পারি এই জায়গায়। তো অনেক ধন্যবাদ আপনাকে আশিস সৈকত। তো এই যে আমাদের এক একটা যে আমার কাছে খুব মানে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ লেগেছে যে শুধু মত প্রকাশের স্বাধীনতা একটা ব্রড বেস না, কিন্তু জার্নালিস্টের যে পেশা এবং শেষ পেশার সাথে কতটা কনফ্লিক্টিং এই ব্যাপারটা, যে একজন জার্নালিস্টকে ওয়ে করে ভেবে চিনতে একটা মন্তব্য করতে হবে। এবং এটাই শুধু না যে মন্তব্যটা অথবা তথ্যটা সঠিক হতে হবে, যে তথ্যটা যদি কোনো ভয় সৃষ্টি করে বা যদি কারো মনে কোনো হুমকি সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। তার মানে কোনো সত্যি কথা, এখন আমি যদি একজন ক্রিমিনাল হই, আমার ব্যাপারে যদি আপনি কোনো সত্যি কথা বলেন, তো ক্রিমিনাল হিসেবে তো আমার মনের মধ্যে ভয়টা আসবেই। এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক বিষয়। তো আমার এর আগে আপনি একটা কথা বলেছিলেন, অথবা ডক্টর ইফতেখারুজ্জামান একটা কথা বলেছিলেন যে ঢালাও ভাবে নিষ্প্রয়োজনে, খুব সম্ভবত ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে ঢালাও ভাবে নিষ্প্রয়োজনে কিছু ধারা যোগ করা হয়েছে। তো আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার রাশনা ইমামকে যে এই যে আইন নিয়ে আমরা আলোচনা করছি, আপনি প্লিজ আমাদের কে একটু আলোকিত করুন যে প্রথমে সেকশন 57 এর মধ্যে কি সেই ত্রুটি ছিল যে কারণে নাগরিকরা ক্যাম্পেইন করছিলেন, এবং ডিজিটাল সিকিউরিটি আইন আদৌ কি সেই ত্রুটিকে অ্যাড্রেস করেছে কিনা, এবং ডিজিটাল সিকিউরিটি আইনে এমন কি ধারা আছে যেগুলো ঢালাও ভাবে নিষ্প্রয়োজনে সংযুক্ত করা হয়েছে এবং যেটাকে বলে সুইপিং। একটা ক্রিটিসিজম অ্যামনেস্টি করছে যে সুইপিং লস, ব্রড বেস লস। তো আপনাকে আমি আমন্ত্রণ করছি ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়া, ধন্যবাদ পেন বাংলাদেশ আমাকে যুক্ত করবার জন্য। তো প্রথমেই সাদিয়া আমি একটু প্রেক্ষাপটটা দিয়ে নিই যে এই ডিজিটাল সিকিউরিটি আইন বা এর আগে যে আইসিটি আইনের ওই সেকশন 57টা ছিল, এটা নিয়ে যে আন্দোলনের মতো আপনি বলতে পারেন একটা আন্দোলন শুরু হয়েছিল এই আইনটার বিরুদ্ধে, সেটার কারণ হয়েছে যে আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা যেটা নিশ্চিত করা হয়েছে আর্টিকেল 39-এ আমাদের সংবিধানে, সেটাকে লঙ্ঘন করছে বা সেটাকে কার্টেইল করছে এটা বলে।
তো ওর জন্য আমি একটু আইনি প্রেক্ষাপটটা প্রথমে দিতে চাচ্ছি ডিজিটাল সিকিউরিটি আইনের ধারাগুলো নিয়ে কথা বলার আগে, এবং সেটা হচ্ছে যে এই বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা, যেগুলো আর্টিকেল 39 আমাদেরকে নিশ্চিত করছে সংবিধানের, এটা কিন্তু অ্যাবসোলুট রাইট হিসেবে নেই আমাদের সংবিধানে। সো এটা ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস ডিফারেন্স। অ্যাবসোলুট রাইট হিসেবে নেই মানে আমাদের সংবিধানেই দেয়া আছে যে এগুলো সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস, মানে যুক্তিসঙ্গত কিছু বাধা নিষেধ সাপেক্ষে এই স্বাধীনতাগুলো নিশ্চিত করা হলো। সো এখন অবভিয়াস যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ বলতে কি বোঝায়, এটাও কিন্তু আরো ফার্দার কোয়ালিফাই করা হয়েছে। একটা হচ্ছে যে এই যুক্তিসঙ্গত বাধা নিষেধগুলো আইনের মাধ্যমে আরোপিত করতে হবে, মানে এটা কোনো গভর্নমেন্টাল অ্যাকশনের মাধ্যমে করলে হবে না, আইনের মাধ্যমে করতে হবে, এবং কিছু সুনির্দিষ্ট বিষয়ে বাধা নিষেধ আরোপ করা যাবে, এবং সেই বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, আদালত অবমাননা, মানহানি বা ডেফেমেশন যেটাকে আমরা বলে থাকি, তারপরে আসছে হচ্ছে জনশৃঙ্খলা, ডিসেন্সি, মোরালিটি, ইন আদার ওয়ার্ডস এগুলো রিলেটেড যুক্তিসঙ্গত বাধা নিষেধ আমি সাপেক্ষে এই অধিকারটা আমাদের জন্য নিশ্চিত করা হচ্ছে। সো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কোনো আইন যখন প্রশ্নবিদ্ধ হয় যে এই আইনটা আমাদের মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করছে। কোনো কথাই শুনতে পাচ্ছি না রাশনা, জানি না শোনা যাচ্ছে? হ্যালো, হঠাৎ আপনার ভলিউম অনেক লো হয়ে গেল, এটা মনে হয় সাফাতে ইস্যুকে অ্যাড্রেস করবেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে এখন? শুনতে পাচ্ছি তো, আমরা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি। আমরা তো ভালো শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো সাদিয়ার লাইনে প্রবলেম হবে। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি কি কন্টিনিউ করব? আপা কন্টিনিউ। জি জি, আমি বললাম যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, প্রথমত একটা তথ্য দেব, সেটা হচ্ছে এই আইনের 4টা ধারার কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করে কিন্তু একটা রিট পিটিশন আমাদের আদালতে করা হয়েছে। প্রায় 10-15 জন পিটিশনার, ওনারা বিভিন্ন প্রফেশন থেকে, কেউ প্রফেসর, কেউ জার্নালিস্ট, কেউ অ্যাডভোকেটস, ওনারা ফাইল করেছেন এই মামলাটা, এবং রুলও জারি করা হয়েছে। এটা এখনো বিচারাধীন আছে। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে একটা কোর্টের সামনে, আদালতের সামনে এমন একটা আইন যদি আসে, আদালত কিভাবে খুঁটিয়ে দেখবে আইনটাকে, কি কি দেখার বিষয় এখানে। তো একটা জিনিস যেটা দেখতে হবে সবচেয়ে প্রথমে, যে যেটাকে আমরা আইনি ভাষায় বলে থাকি টেস্ট অফ রিজনেবলনেস, যে বাধা নিষেধগুলো এই আইনে আছে, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল ফ্রিডম গুলোকে কার্টেল করছে, সেটা কি রিজনেবল কিনা। এখন রিজনেবল বলতে কি বোঝায়, আমি কিছু এক্সাম্পল দেব, কারণ আমার মতে যেটা ডক্টর ইফতেখারুজ্জামানও বললেন এবং শওকত ভাইও বললেন, যে এই আইনটা তো এক ধরনের ব্ল্যাক ল, এটাতে কোনো দ্বিমত পোষণ করার অনেস্টলি কোনো স্কোপ নেই। কারণ এই আইনটা যে সংজ্ঞাগুলো, স্পেশালি যে অপরাধগুলো, আপনি যদি সেই ভাষাগুলো দেখেন, অত্যন্ত ভেগ, একেবারেই স্পেসিফিক না, এবং ভেগ বলেই এটার অপব্যবহার বা অপপ্রয়োগের কিন্তু সুযোগ করে দেয়া। সেটা যে সরকারই আসুক না কেন এই আইনটাকে অপপ্রয়োগ করতে পারবেন। এবং হোয়াট মেক্স ইট ওয়ার্স, সে এই মানে অপরাধগুলো তো খুব ভেগ ভাবে ডিফাইন করা। যেরকম আমি একটা উদাহরণ দিই, যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিসে? কোনো ধরনের গাইডেন্স কিন্তু এই আইনে দেয়া নেই, যে এক্স্যাক্টলি কি ধরনের কন্ডাক্ট বা কি ধরনের বক্তব্যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আমাদের সবার মাথায় হয়তো কিছু অবভিয়াস এক্সাম্পল থাকতে পারে, বাট অনেক মানে নট সো অবভিয়াস এক্সাম্পলস হতে পারে, যেটা বিকজ কোনো গাইডেন্স নেই, সে কারণে কিন্তু জার্নালিস্ট এবং সিভিলিয়ানস অ্যারেস্টেড হতে পারে, কারণ কোনো গাইডেন্স নেই যে রাষ্ট্রের ভাবমূর্তি কিসে ক্ষুণ্ণ হয়। এখানে আরেকটা আমি কথা বলবো, যে একদিকে তো ভেগ এবং স্পেসিফিক না অপরাধগুলো, আরেকদিকে হচ্ছে যে ক্ষমতাগুলো দেয়া হয়েছে পুলিশকে এবং এক্সিকিউটিভ প্রসিকিউটিং অথরিটিকে, সেগুলো কিন্তু ভেরি ওয়াইড পাওয়ার্স, একেবারে আনফেটার্ড পাওয়ার। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া সার্চ করা, জব্দ করা, তারপরে অ্যারেস্ট করা কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, এসব ক্ষমতা কিন্তু দেয়া আছে। এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস ডক্টর ইফতেখারুজ্জামান বলছিলেন, যে অপ্রয়োজনীয় কিছু জিনিসও এই আইনে আছে।
যেমন ফর এক্সাম্পল আমাদের পেনাল কোডে কিন্তু ডেফেমেশন অলরেডি একটা অপরাধ, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই আইনে ডেফেমেশন থ্রু ডিজিটাল মিডিয়ামকে অপরাধ করে আরো কঠোর শাস্তি দেয়া হচ্ছে একই অপরাধের জন্য। এবং আরেকটা জিনিস আরো আছে, আই থিঙ্ক পেনাল কোডে সেকশন 153 এর যে অপরাধটা আছে সেটাও দেখছি এই আইনে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ল এন্ড অর্ডারের অবনতি ঘটে বা জনশৃঙ্খলার অবনতি ঘটানো বা বিভিন্ন শ্রেণী এবং সম্প্রদায়ের লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, হস্টিলিটি সৃষ্টি করা। এটা পেনাল কোডেও আছে 153 এতে, এটার কোনো প্রয়োজন কিন্তু আমাদের এখানে ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এটাকে অপরাধ করা হয়েছে এবং আরো কঠোর শাস্তি দেয়া হচ্ছে। সো এইগুলো সব বিবেচনা করলে কিন্তু বিবেচনায় আনলে এটা রিজনেবলনেস এর টেস্ট পাশ করার কথা না, কারণ এটা ডিসপ্রপোর্শনেট, ড্রাকোনিয়ান, যে ভাষাগুলো বারবার সবাই ব্যবহার করে আসছে, সেটা সিভিল সোসাইটি বলেন বা জার্নালিস্ট বলেন। এবং যে সবচেয়ে স্কেয়ারি বেটটা সৈকত ভাই যেটা বলছিলেন, একটা আইন তো কোনো পার্টিকুলার সরকারের জন্য না, এই আইনটা কিন্তু একভাবে দেখতে গেলে পার্মানেন্ট, যতদিন পর্যন্ত সংশোধন না হয়। তো সেক্ষেত্রে যে সরকারই থাকুক না কেন এটা কিন্তু অপব্যবহার করার চান্সটা, সুযোগটা রয়েছে এখানে। এবং আরেকটা জিনিস যেটা অত্যন্ত ভয়ঙ্কর হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ স্টেট মিডিয়া, ফ্রিডম অফ দ্য প্রেস। এটা যে কোনো ডেমোক্রেসির জন্য ইটস এ পিলার অফ আওয়ার ডেমোক্রেসি। সো ফ্রিডম অফ দ্য প্রেসের ক্ষেত্রে আমরা যদি সেকশন 32 এর দিকে তাকাই, যেখানে দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা অনুসন্ধানীমূলক জার্নালিজমকে একেবারে গ্যাগ করা হয়েছে। সেকশন 32টা আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই, আই এম শিওর আপনারা সবাই এটা জানেন, কারণ এটা নিয়ে সবাই অত্যন্ত চিন্তিত। সেকশন 32টা বলছে যে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বলে ব্রিটিশ আমলে আমাদের একটা আইন ছিল, ওই আইনের সবকিছু অপরাধ বলে গণ্য করা হবে এবং তাতে আপ টু যাবজ্জীবন কারাদণ্ড, ম্যাক্সিমাম শাস্তি দেয়া যাবে। এবং আমি একটু ব্যাখ্যা দিই যে কি ধরনের মানে কন্ডাক্ট অপরাধ বলে গণ্য করা হবে সেকশন 32তে। খুব সিম্পল একটা জিনিস যেটা এখন কমন প্র্যাকটিস হয়ে গেছে, কোনো জার্নালিস্ট যদি কোনো গভর্নমেন্ট ডকুমেন্টকে তার মোবাইল ইউজ করে একটা ছবি তুলে সেটা পাঠায়, সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হবে যদি সেই গভর্নমেন্ট ডকুমেন্টটা ডিক্লেয়ার্ড পাবলিক ডকুমেন্ট না হয়ে থাকে। তো এটা তো একটা কমন প্র্যাকটিস জার্নালিজমের এট দিস পয়েন্ট। এটা যদি আমরা বন্ধ করি তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কিভাবে চলবে? মানে ইন পার্টিকুলার আমরা নিউজ পেপারে দেখছি, যেরকম আমার মনে আছে যে 18তেই ইফ আই এম নট মিস্টেকেন, যে ইলিগাল লিকার ট্রেডের উপরে একটা এক্সপোজে হয়েছিল, ডেইলি স্টারে বড় করে হয়েছিল। তো ওখানে যেরকম মিনিস্ট্রির অনেক অফিসিয়ালস এর ইনভলভমেন্ট ছিল। সো এসব ধরনের জার্নালিজম, এসব ধরনের এক্সপোজার তো কখনো সম্ভব হবে না যদি আমাদের ডিজিটাল সিকিউরিটি আইনের এই ধারাগুলো সংশোধন না করা হয়। তো এটা বিচারাধীন ব্যাপার, আমরা দেখবো সময় সাপেক্ষ ব্যাপার যে কি হবে, কিন্তু মানে আমার মতে এটা একেবারেই রিজনেবলনেসের টেস্টটা পাশ করে না। আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? জি আপা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন শব্দ পাচ্ছি। রাসনার সময় আমি শব্দ পাচ্ছিলাম না, সেজন্য আমি ভিডিওটা অফ করে কানে লাগিয়ে রাসনার অন্তত শেষ কথাগুলো শুনেছি। তো ধন্যবাদ রাসনা, অনেক বিশ্লেষণমূলক বক্তব্য, আইনি বক্তব্য দেওয়ার জন্য। আমি একটু কাছে চলে আসছি, হয়তো অড লাগছে, যাতে আমার কণ্ঠ শোনা যায় এবং আমি যাতে সবার কণ্ঠ শুনতে পারি। তো এবং আমরা কিন্তু এটা নিয়ে ভাবতে পারি, এই যে জুম টেকনোলজি, আমরা খেয়াল করছি যে ইন্টারনেট কানেকশন অফ হয়ে যাওয়া
এবং মাঝখানে মানে স্লার্ড হয়ে যাওয়া এইসব বিষয়, এবং কতটুকু এর মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা চর্চা করতে পারছি। আমি মনে করি যে যে what I don't know, I don't really want to use the word conspiracy, but I want to use the যে এই যে সিস্টেমটা, যে বাক স্বাধীনতাকে আমরা রুদ্ধ করব, সেটা শুধু আইনের মাধ্যমে না, কিন্তু টেকনোলজিরও একটা অনেক বড় অংশ আছে। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা ক্রিটিসিজম আর্টিকেল 19 নামের সংগঠন করছে, যে গভর্নমেন্ট অধিকার নিয়ে নিচ্ছে নানান ধরনের এনক্রিপশন করার, নানান ধরনের ডেটাকে সংগ্রহ করার, এবং ডেটাকে নানানভাবে ব্যবহার করা, নানানভাবে কন্ট্রোল করা, কোনো আইনের কোনো রুলস এর মাধ্যমে না, পার্লামেন্টে বসে যে আমরা রুলস করব সেটার মাধ্যমে না, কিন্তু ঢালাও ভাবে জাস্ট এই আইনের মাধ্যমে। এই যে এটাও কিন্তু সিকিউরিটির একটা বড় অংশ, ডিজিটাল ওয়ার্ল্ডের একটা বড় অংশ। আমরা অনেকে ওইটা নিয়ে অত বেশি জ্ঞাত না, কারণ আমরা ডিজিটাল এক্সপার্ট না, কিন্তু আমরা বুঝতে পারি। এবং এই ব্যাপারটা মারাত্মক, তা না হলে জুলিয়ান আসাঞ্জের আজকে অবস্থা হতো না। এবং উনি সেই মশালকারী যিনি আমাদেরকে মশাল দেখিয়েছেন। তো রাশনা কিছু কথা বললেন যে রিজনেবলনেস, যে একটা আইন যুক্তিসঙ্গত হবে কিনা। আমরা ব্রিটিশ আইনকে অনেক সমালোচনা করি, কিন্তু ব্রিটিশ আইন, আমরা যারা ব্যারিস্টার, আমরা অন্তত তারা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ আইন একটা জিনিস হতো যেটা খুব যুক্তিসঙ্গত হতো, খুব ব্যালেন্স মেনটেন করতো। এবং আরেকটা রাশনা কথা বললেন যে ড্রাকোনিয়ান হচ্ছে যে কঠোরোত্তম, অত্যন্ত কঠোর। যেমন ধরুন অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে, অথবা আমাদের যে ছিল আগের যে ডিফেমেশন আইন ছিল, অথবা আমাদের যেটাকে ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য, মন্তব্য করার জন্য যেখানে আপনার 2 বছর 1 বছর ছিল, সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য ড্রাকোনিয়ান বা কঠোরোত্তম হয়ে যাচ্ছে, এবং ডিসপ্রপোর্শনেট, মানে এটার কোনো প্রপোর্শন নেই, এটার কোনো সীমা নেই, এটা অসীম হয়ে যাচ্ছে এটার সাজাটা। তাহলে এই যে জি, এই যে আমরা মনে হয় একটু ফ্লোরে যাই, ওপেন ফ্লোরে যাই, এবং দর্শকরা প্রশ্ন করুন। আমি সেটাই করছি মহিউদ্দিন সাহেব, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তো এই যে আমাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে যে মানে বাধাপ্রাপ্ত করছে, আমি এই মন্তব্যগুলো এই জন্য করছি যাতে আমাদের ওপেন ফ্লোরে যারা এখন কথা বলবেন, তারা এই কথা, এই বিষয় নিয়ে, রিজনেবলনেস নিয়ে, এবং এই যে কঠোরোত্তম বিষয় নিয়ে, এই সব দিক নিয়ে তারা কথা বলতে পারেন। তো আমি এখন আমন্ত্রণ করব ফ্লোর থেকে, যদি কোনো বক্তা থাকেন আপনারা প্লিজ আপনাদের কমেন্ট করুন অথবা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথে কথা সাহিত্যিক দিলারা মেজবা আপা আছেন। আপা যদি কিছু বলতে চান, আপনার যদি কোনো মতামত প্রকাশ করতে চান, আমার বলার জন্য অনুরোধ রাখছি। আপা, আপনাকে আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে আমাকে? জি আপা, জি। অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিছু বলার জন্য। আমি এখানে আসলে একটু দলছুটি হয়ে গেলাম, এখানে আমি আইনের বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে যা বলা দরকার যেটুকু, তাই আমি বলতে চাই। আমি তার আগে বলছি যে পেনকে আমি অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা বিষয় মাথায় রেখে এই আয়োজনটা করার জন্য। সৈয়দ আলী আহসান সাহেব যখন ছিলেন
তখন আমরাও যুক্ত ছিলাম। বর্তমানে আমরা সেইভাবে কাজ করি না। এখন নতুন করে যে কমিটি হয়েছে তারা খুব ভালো কাজ করছে, এবং প্রথমে ঢুকেই আমি সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহেবের যে কথাগুলো শুনেছি, অত্যন্ত প্রাণবন্ত কতগুলো কথা উনি বলে গেলেন। কথাগুলো সত্যি প্রত্যেকটি মানে অক্ষর যেন মানে কথা বলে, এরকম সুন্দর করে উনি বলে গেলেন। তারপরে যিনি সঞ্চালক আছেন এবং আর যারা বলেছেন, সবার কথা খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কথারই একটা পেছনের একটা বিশেষ ঘটনা আছে, যেগুলো পরিপ্রেক্ষিতে কথাগুলো উঠে এসেছে। তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সংসদে উত্থাপন হলো গত বুধবারে, কণ্ঠভোটে পাশ হলো। এটার আমরা সাধারণ নাগরিক যারা কিছুটা লেখালেখি করি বা লেখার মাধ্যমে কিছু কথা বলতে চাই, মনের কথা হোক, আমাদের মানে কিছু জিজ্ঞাসা, কিছু ক্ষোভ, কিছু প্রতিবাদ, যেটাই হোক না কেন, সবই আমরা লেখার মাধ্যমে বলতে চাই। সেই ক্ষেত্রে আমাদের এই একটু এই আইনটার ব্যাপারে আমাদের একটু ভাবতে হচ্ছে। কেমন একটা উদ্বেগ, একটা ভীতি, একটা অস্বস্তিকর কিছুটা হাওয়া যেন আমাদের গায়ে এসে ঝাপটা দিচ্ছে। এইটা আমরা অনভিপ্রেত, আমরা এটা আশা করি না। কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মানবাধিকারের পক্ষে ছিলেন সব সময়, এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার বলে গেলেন ওনার বইতে রোজ নামচাতেও এই সমস্ত কথাগুলো আমরা পড়াশোনা করলেই বুঝতে পারবো কি সুন্দর করে উনি বিবৃত করেছেন। সুতরাং আমরা এই সাধারণ মানুষের পক্ষে যদি থাকতে চাই, তাহলে আমরা বলবো যে এখন যে আইনটা হয়েছে, উদ্বেগটা এসছে যেমন গণমাধ্যম কর্মী যারা এবং সাংবাদিক ভাই বোনদের উপরে। তারা যে কাজগুলো করবেন সে কাজগুলো আমরা সবসময় অপেক্ষা করে থাকি তাদের কথাগুলো শোনার জন্য। তারা আমাদের পুরো বাংলাদেশের একটা ছবি মুহূর্তের মধ্যে হাজির করেন। তাদের কাজটা অত্যন্ত কঠিন, অত্যন্ত নাজুক, অত্যন্ত পরিশ্রমলব্ধ। সুতরাং সেইখানে একটা সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে পুরো সমাজের, পুরো রাষ্ট্রের, এবং যারা সমাজ যারা চালনা করেন তাদের। সেখানে তাদের তারা যে পরিশ্রম নিয়ে এবং জীবনের ভীতি নিয়ে কাজ করেন, সেইখানে তাদের উপরে যদি একটা কোনো রকম আরোপিত একটা কিছু কিছু শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের কথা। তো আমরা এটা জানি যে ইয়েলো জার্নালিজম সবসময় আমরা ওটাকে আর জার্নালিজম বলি না, ওটা একটা অপরাধী বটে। সেটা যদি বাদ দেই, আমরা যদি সত্য সুন্দরের পথে চলতে চাই, আমাদের গণমাধ্যম কর্মী যারা, তাদের উদ্দেশ্যও তাই, এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যও তাই, এবং যারা লেখালেখি করেন তাদের উদ্দেশ্যও তাই। কিছু ব্যতিক্রম ছাড়া সবাই চান যে সত্য সুন্দরের পথে চলতে, এবং আমাদের এই যে ৭১-এর পরে যে আমরা যে দেশটাকে পেয়েছি, আমরা যারা সেই সময় ছিলাম, এখনো আছি, তারা জানেন যে এই দেশটি কতটা রক্ত, কতটা মা বোনদের সম্ভ্রম, কতটা কষ্ট সাধারণ নাগরিক এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের বিনিময়ে প্রাপ্ত এই যে দেশটা, যেটা নাকি উন্নয়নের পথে চলছে, সেই দেশটাকে আমরা আরো বেশি উন্নয়নের দিকে যাবে এইটা প্রত্যাশা করি। সুতরাং আমরা এখানে কোনো ভীতি বা কোনো আশঙ্কা নিয়ে রাতে ঘুমোতে যাব না। আমরা একটা শান্তি চাই। সেখানে যে আমরা এমনি দৈনন্দিন কিছু টানাপোড়েন আমাদের চলছে, যেমন সমস্যা চলছে সারা বিশ্বব্যাপী, এবং তারপরেও অন্যান্য কিছু সমস্যা আছে নাগরিকরা, যে সাধারণ নাগরিকরা যেগুলো ফেস করছেন প্রতিদিন, মানে একটা আটপৌরে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেইখানে নতুন করে আর নতুন কোনো ক্ষত তৈরি হলে আমাদের মনে সেটা উদ্বেগের সৃষ্টি করে। আমরা আইন সম্পর্কে খুঁটিনাটির বিশ্লেষণ হয়তো দিতে পারবো না, কিন্তু সাধারণ একটা জনসচেতনমূলক কথা তো আমরা বলতে পারবো সচেতন নাগরিক হিসাবে। আমরা তো আমাদের নিয়েই তো পুরো সমাজটা। সুতরাং আমরা এই কথাই বলবো যে এখানে কিন্তু বলা হয়েছে
যে ডাক টেলিযোগাযোগ তথ্য যুক্তি মন্ত্রী উনি এই সমস্ত কিছু সংশোধন করবেন সংবাদ কর্মীদের ব্যাপারে আইন নিয়ে শঙ্কিত যেসব ব্যাপারে সেগুলো সংশোধন করা হবে। এইটা আমি পরবর্তী ধাপটা আমরা এতটা জানি না আর কি, সেটা একটা আশার কথা হ্যাঁ মনে করি আর কি। তো অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আমাদের ব্যারিস্টার রাসনা আপা এবং আমাদের আজকের আলোচক আশিস সৈকত তাকে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হলো, শুধু আমাদের দেশে যে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলছি, বিভিন্ন আইন লঙ্ঘনের কথা বলছি, বা আইনটা আমাদের জন্য আরোপিত হয়েছে বলছি, কিন্তু আমরা বিশ্বের দিকে যদি তাকাই, মত প্রকাশের স্বাধীনতার কথা বললে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার এবং ইন্ডিয়া, এবং আমি যদি বুঝি আজকে যে বেলারুশের কথা বললাম, তারপরে টার্কিশের কথা বলতে পারি, হংকং এর কথা বলতে পারি, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতার উপরে খড়গ নেমে এসেছে, বিভিন্নভাবেই নেমে এসেছে। আমি চায়নার কথা বলতে পারি। তো আমি যে কথাটা বলতে চাই যে কি ধরনের বাক স্বাধীনতা জনগণ পেতে চায়, আমি রাসনা আপার কাছেও যে একটু জানতে চাই এবং আশিসদার কাছেও জানতে চাই, মানুষ আসলে কি ধরনের, মানে বাক স্বাধীনতা বলতে মানুষ কি চায়? মানুষ কি যেমন ইচ্ছে তেমন করতে পারবে? মানে এটার বিশ্লেষণটা কি হতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি এই অ্যাকচুয়ালি আমাদের না এটার বিশ্লেষণ দেওয়ার জন্য খুব সংবিধানের দিকে তাকালেই হবে। আমাদের সংবিধানের যে আর্টিকেল 39 আছে, ওখানেই বলা আছে যে বাক স্বাধীনতার উপরে কি কি ধরনের রেস্ট্রিকশনস আইনগত ইম্পোজ করা যাবে, এগুলোর বাইরে কিন্তু কোনো রেস্ট্রিকশনস দেওয়ার ইলিগাল হবে এবং সংবিধানের পরিপন্থী হবে। সো আইনগত বাক স্বাধীনতার উপর রেস্ট্রিকশন দেওয়া যাবে যদি আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ইজ অ্যাট স্টেক। একটা এক্সাম্পল দিলাম। আরেকটা হচ্ছে যে জনশৃঙ্খলার জন্য আইনগত রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজ করা যাবে বাক স্বাধীনতার উপরে। কিন্তু এই বলে যে তাই না যে কোনো সরকারের মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অফ দ্য গভর্নমেন্ট কিন্তু ইজ পারমিসিবল আমাদের কনস্টিটিউশনের আওতায়। কারণ যে কোনো ডেমোক্রেসিতেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অত্যন্ত প্রয়োজনীয়, জবাবদিহিতা এস্টাবলিশ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সো ফেয়ার ক্রিটিসিজম বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এগুলো কিন্তু সব পারমিটেড। অ্যান্ড এগুলো কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমন একটা আইন দেখা যাচ্ছে যে যেখানে হয়তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ফেয়ার ক্রিটিসিজমেরও কোনো স্কোপ রাখছে না। সো এই ডিসেন্ট করার বা সিভিল ডিসেন্ট করার মানে স্পেসটা অত্যন্ত লিমিটেড হয়ে যাচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায়। এন্ড সেখানেই সমস্যাটা দেখা দিচ্ছে। যে এই জন্য আমি বলছি যে এটা কিন্তু খুব একটা, সরি কেউ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। জি, সো ওটাই যে আপনি যে বললেন যে বাক স্বাধীনতা বলতে এটার কন্টেন্টটা কি, এটার মধ্যে কি কি আছে, আমি ওটাকে একটু ভিন্নভাবেই বললাম যে কি কি মানে কি কি ক্ষেত্রে বাক স্বাধীনতা রিজনেবলি আইনগতভাবে রেস্ট্রিক্ট করা যায়, এবং সেই ক্ষেত্রগুলো কিন্তু তালিকা করে একদম দেয়া আছে আমাদের সংবিধানে আর্টিকেল 39-এ। এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। আর কোনো আইন যদি এর বাইরে যায় বা এগুলোই এমন ভাবে প্রয়োগ করে যেটা অপপ্রয়োগের পর্যায়ে পড়ে যায়, সেক্ষেত্রে সেই আইনটা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমনই একটা অ্যাক্ট, আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছিলেন, এখানে আমি ভারতের উদাহরণটা তুলে ধরবো। আই থিঙ্ক গত বছরই, ইফ আই এম নট মিস্টেকেন, ভারতে যে তথ্য প্রযুক্তি আইনটা আছে সেখানে এই সেকশন 57 এর মতনই একটা সেকশন কিন্তু ছিল, এবং ভারতে ওটার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ভারতের সুপ্রিম কোর্ট থেকে এটাকে বলা হয়েছে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না বলে এই সেকশনটাকে বাতিল করে দেয়া হয়েছে। আই গেস এ ধরনেরই একটা উদ্যোগ আমাদের দেশেও নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে একটা রিট মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে, অনেকে মিলে করেছে, যেখানে এই ডিজিটাল সিকিউরিটি আইনের বেশ কয়েকটা ধারার কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করা হয়েছে। সো এটা এখন বিচারাধীন আছে। আমরা সময় সাপেক্ষ ব্যাপার দেখবো আগামীতে যে কিভাবে বিচারটা করা হয় এবং কিভাবে আমাদের আদালত
এই ধারাগুলোকে দেখে, যে এখানে যে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। আমরা যখনই একটা এমন আইন প্রণয়ন করতে যাচ্ছি যেখানে আমাদের মৌলিক অধিকার একটু হলেও রেস্ট্রিক্ট হতে পারে বা কোনোভাবে লঙ্ঘন হতে পারে, তখন কিন্তু একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। একদিকে আমাদের মৌলিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ দ্য প্রেস, এবং অপরদিকে হচ্ছে কম্পিটিং যে ইন্টারেস্ট গুলো, আদালত অবমাননা, ডেফেমেশন বা পাবলিক অর্ডার, জনশৃঙ্খলা বজিয়ে রাখার জন্য যে আইনগুলো আছে। এই দুটো ব্যালেন্স, কিন্তু এই দুটোর একটা ব্যালেন্স স্ট্রাইক করেই আইন প্রণয়ন করা যাবে। কিন্তু আমার ধারণা যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গোজ টু ফার, এটা ব্যালেন্স স্ট্রাইক করতে সক্ষম হয়নি। গভর্নমেন্টের উদ্দেশ্য কি হওয়া উচিত ছিল, গভর্নমেন্ট বলতে ভুল হবে, আমাদের লেজিসলেচার, আইন প্রণয়ন যারা করেছেন, এনাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে সাইবার ক্রাইম বা ডিজিটাল ক্রাইম, এগুলো এইসব অপরাধ প্রতিরোধের জন্য এই আইনটা করা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা করুক কি না করুক, আইনটা আরো অনেক কিছু করে ফেলছে যেটা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম গ্যাগ করা হচ্ছে, এবং ফ্রিডম অফ দ্য প্রেসও ক্ষুণ্ণ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম। আমাদের কি আর কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে? আমি একটা প্রশ্ন দেখছি যে মোসলেহ মহসিন ইনবক্সে লিখেছেন, উনি প্রশ্ন করতে চান, ওনাকে একটু প্রশ্ন করার সুযোগ দিন। মোসলেহ মহসিন। জি মিস্টার মোসলেহ। প্লিজ মহিমা বাঁধন। জি আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মহিমা বাঁধন, শিক্ষানবিশ, আইনজীবী, ঢাকা জসকোর। রাশনা ইমাম ম্যামের কাছে আমার প্রশ্ন। ম্যাম, আপনি বলেছেন যে আমাদের সংবিধানের সাথে আর্টিকেল 39 মানে ফ্রিডম অফ স্পিচ সাথে আমাদের হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর অনেক সামঞ্জস্য আছে, যেটা আমরা অনেক সামঞ্জস্য দেখতে পাচ্ছি, যেমন সেকশন 27, সেকশন 57 এসবে। আর ম্যাম, আপনার কোন সেকশন গুলো আপনি মনে করেন যে এটা রিফর্ম করা উচিত, বা হচ্ছে যে নতুন করে সেকশন গুলোকে আবার মডিফাই করা উচিত বলে? ধন্যবাদ মহিমা প্রশ্নটার জন্য। পুরো আইনের স্টুডেন্টের মতনই প্রশ্ন করা হয়েছে, বাট ইটস এ ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। আমি প্রথমেই শুরু করতে চাই, যেহেতু আমরা পেন বাংলাদেশের একটা ফোরামে কথা বলছি, সেকশন 32। সেকশন 32 বলতে যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে যেখানে গ্যাগ করা হচ্ছে আমার মতে। সো সেকশন 32 তে বলা আছে যে ব্রিটিশ আমলের একটা আইন 1923 এর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ওখানের অপরাধগুলো এখানে অপরাধ হিসেবে গণ্য করা হবে। তো এখানে আমার বক্তব্যটা হচ্ছে এটা কেন আমাদের সংবিধানের আর্টিকেল 39 এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, কারণটা হচ্ছে ব্রিটিশ আমলের আইনটা করার উদ্দেশ্য কি ছিল, এটা আমাদের প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। উদ্দেশ্যটা ছিল যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যাতে কোনো ধরনের জবাবদিহিতা থেকে শিল্ডেড থাকে, তারা যাতে কোনো ধরনের জবাবদিহিতা ফেস না করতে হয়, তার জন্য কিন্তু সেই আইনটা প্রণয়ন করা হয়েছে। কিন্তু সেই পরিবেশ তো এখন আর নেই, সেই সময়ও এখন নেই। আমরা কিন্তু এখন গণতন্ত্রে আছি। সো গণতন্ত্রে জবাবদিহিতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা শিল্ড করার জন্য এই ধরনের আইন আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সো সেকশন 32টা সংশোধন করতে হবে। তাছাড়া আরো আছে, তাছাড়া হচ্ছে সেকশন 25, যেটার কথা আমি আগেও বলেছিলাম। এখানে যেরকম যে কনসেপ্ট গুলো, যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বা সুনাম ক্ষুণ্ণ করে, এখন আমাদের ফার্দার গাইডেন্স দরকার। একটা আদালতের সামনে যখন এরকম একটা মামলা যাবে যে উনি একটা বক্তব্য রেখেছে যেটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তখন তো তার মাথায় প্রশ্ন জাগবে যে আচ্ছা, কি ধরনের বক্তব্য রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। সব ধরনের বক্তব্যের ক্ষেত্রে কিন্তু আনসারটা খুব অবভিয়াস হবে না, কারণ সব ধরনের কেস কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না। এরকম অনেক গ্রে এরিয়া আছে যেখানে 60% মানুষ বলবে ক্ষুণ্ণ করে না, এতটুকু তো বলতেই পারে,
একটা নাগরিকের এটা অধিকার এতটুকু ক্রিটিসাইজ করা একটা রাষ্ট্রকে, কারণ ক্রিটিসিজম ছাড়া জবাবদিহিতা আসবে কোথা থেকে আমাদের পাবলিক অফিসিয়ালে। সো এরকম মানে দু ধরনের মতই থাকতে পারে। এগুলোর ব্যাপারে কিন্তু আইনের ব্যাখ্যা দিতে হয় বা রুল করে ব্যাখ্যা দিতে হয়, আইনের আয়তায় রুল ফ্রেম করে ব্যাখ্যা দিতে হয়, সেটা দেয়া হয়নি। তাই এটা অপব্যবহার করার সুযোগ অনেক। যে প্রসিকিউট করবে সেই প্রসিকিউটিং অথরিটি বা এক্সিকিউটিভ পুলিশ যারা অ্যারেস্ট করছে তারা তাদের মন মতো ব্যাখ্যা দেবে, তখন দিয়ে অ্যারেস্টটা করতে পারবে। সো অপব্যবহারের সুযোগ থেকে যাবে। সো সেকশন 25 আরো স্পেসিফিক করতে হবে। তাছাড়া আরো আছে এই সেকশন 29 যে মানহানি, এটার তো প্রয়োজনই আমি দেখতে পাচ্ছি না, কারণ আমাদের পেনাল কোডে মানহানির জন্য মানহানিকে অলরেডি অপরাধ বলে গণ্য করা হয়। তাহলে এটার প্রয়োজনীয়তাটা কি? নট অনলি এই সেকশনটাকে ঢোকানো হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, বাট আরো কঠোর শাস্তি দেয়া হচ্ছে। তো আমার যতদূর মনে পড়ে পেনাল কোডে এটা সর্বোচ্চ 2 বছর এবং বা ফাইন বা দুটোই, আর এখানে দেখা যাচ্ছে এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত রিপিট অফেন্সের ক্ষেত্রে শাস্তি দেয়া আছে একই অপরাধের জন্য। সো এই সেকশনটার প্রয়োজনীয়তাই আমি দেখতে পাচ্ছি না, সেকশন 29। আর আরো যদি আরো অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে সেকশন 31, একই পয়েন্ট, যে পাবলিক, এটা হচ্ছে গিয়ে আমাদের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো বা বিভিন্ন শ্রেণী এবং সম্প্রদায়ের মধ্যে হস্টিলিটি তৈরি করা, শত্রুতা তৈরি করা, এরকম কোনো এরকম কোনো বক্তব্য। সো এটা কিন্তু আমাদের পেনাল কোডে অপরাধ হিসেবে গণ্য করা আছে, এটা হচ্ছে সেকশন 153A। তাহলে এটার প্রয়োজনীয়তাটা কোথায়? এন্ড নট অনলি দ্যাট, এগেন এখানেও আরো কঠোর শাস্তি দেয়া হচ্ছে। সো এ ধরনের বেশ কিছু প্রভিশন আছে যেগুলো আইদার খুব ভেগ বা দেখা যাচ্ছে মানে ইচ্ছে মতো এটাকে প্রয়োগ করা যাবে, সো অপপ্রয়োগের সুযোগটা বেড়ে যাবে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে শাস্তিগুলো, এগুলো প্রপোর্শনেট কিনা, একটা আইন সাংবিধানিক কিনা, এটা দেখার সময় আদালত কিন্তু দেখবে যে প্রপোর্শনেট কিনা, মানে গভর্নমেন্টের অবজেক্টিভটা কি ছিল এই আইনটা প্রণয়ন করার জন্য, সেই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য এত কঠোর শাস্তির কি প্রয়োজন আছে? এই ধরনের প্রশ্নগুলো আমাদের করতে হবে। এই সেকশনগুলো মূলত আমার মতে সংশোধন আনতেই হবে এই সেকশনগুলোতে। এছাড়াও আরো আছে, বাট আমি কয়েকটা বললাম সিন্স আমরা প্রেসড ফর টাইম। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রশনা ইমাম। আমরা সেকশন 28 এর কথাও বলতে পারি, যে মানে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে কিছু অপপ্রচার। ধর্ম আমাদের দেশে একটা বড় শক্তি হয়ে গেছে আমরা জানি, এবং ধর্ম একটা জিনিস এবং ধর্মের কনস্ট্রাকশন আর একটা জিনিস। আমি মনে করি যে এটা বলা বেশি হবে না যে সব প্রোগ্রেসিভরাই এখন ধর্মের যে বাড়াবাড়ি অথবা ধর্মের কনস্ট্রাকশনের যে বাড়াবাড়ি, সেটার বিরুদ্ধে আমরা হাঁপিয়ে উঠেছি। সাদিয়া, এখানে আমি একটু অ্যাড করবো একটা ব্যাখ্যা, কারণ আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট রেজ করেছেন। এই যে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিকে আঘাত করে এমন কিছু বলা যাবে না, এটাও কিন্তু শুনতে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো স্পেসিফিক একটা প্রভিশন। এটা কিন্তু স্পেসিফিক না, এটারও অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দেব, যদিও এটা ডিরেক্টলি এই আইনের আওতায় না, কিন্তু আমাদের ন্যাশনাল ব্রডকাস্টিং পলিসিতে প্লাস এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তো দেখতেই পাচ্ছেন বলা আছে এই ধর্মীয় মূল্যবোধের কথা, এগেন যে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, মানে বিজ্ঞাপন দেওয়া যাবে না যেটা ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে। তো এখানে আপনাদের, আমি জানি না আপনারা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা, নো ডরাই বলে একটা মুভি বের হয়েছিল বাংলাদেশে, যেখানে একজন সার্ফার, একজন নারী সার্ফারের উপরে স্টোরিটা ছিল, রিয়েল লাইফ স্টোরি। সো সেটার বিরুদ্ধে মামলা করা হলো যে সেই মুভিটাকে সিনেমা থেকে ব্যান করতে হবে, সরিয়ে নিতে হবে। প্রশ্নটা আসলো কেন? কারণ এটা ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে। তো ফার্দার যখন প্রশ্ন উঠলো যে কিভাবে ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে, এটা শুনে এটা মানে হাস্যকর পর্যায়ে পড়ে। কারণ ওই ছবিতে ওই মেইন যে প্রোটাগনিস্ট, তার নাম ছিল আয়েশা, এইটা ছিল ধর্মের সাথে লিঙ্ক, যে তার নাম ছিল আয়েশা। সো আমাদের লাস্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ের নামে নাম, সরি ওনার মেয়ের নামে নাম বলে এই কানেকশনের জন্য সেটাকে সিনেমা থেকে নামিয়ে দেয়া হলো, ইভেন দো দ্য মুভি হ্যাড নাথিং টু ডু উইথ রিলিজন,
কোনো কিছুরই ধর্মের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। সো ওর জন্য মানে এই প্রত্যেকটা প্রভিশন যদি খুব স্পেসিফিক্যালি ডিফাইন করা না হয় তাহলে কিন্তু এটা অপব্যবহার হবেই। অনেক ধন্যবাদ রাশনা। আমরা জানি যে ইসলাম কিন্তু কখনোই একটা ফ্যাসিস্ট ধর্ম ছিল না। ইনফ্যাক্ট ইসলাম যেটা করেছে নানান ফ্যাসিস্ট এলিমেন্টস এর বিরুদ্ধে সবসময় কথা বলেছে। কিন্তু এই যে ইজন্ট ইট প্রিটি ফ্যাসিস্ট যে আয়েশা একটা নাম এবং এই যে একটা ধার্মিক আইকনের নাম দেখে এটা একটা মানে এটাকে ধর্মের সাথে কানেক্ট করা হলো। এবং আপনি আরেকটা পয়েন্ট যেটা বললেন, যেটা সব আইনে মানে আইনজ্ঞ এবং আইনের যারা শিক্ষার্থী তাদের বোঝা উচিত, বুঝতে হবে যেটা একটা ভালো আইন একটা খারাপ আইনের মধ্যে পার্থক্য কি। প্রথমত ভালো এবং খারাপ দিজ আর মরাল জাজমেন্টস, সেটা একটা বিষয়। কিন্তু টেকনিক্যালি আমরা যদি যেমন একজন ইঞ্জিনিয়ার যেমন দেখে যে একটি মোটর বাইক সেটা টেকনিক্যালি কারেক্ট আছে কিনা, একটি কম্পিউটার টেকনিক্যালি কারেক্ট আছে কিনা, একটা ভালো আইনের পরিচয় হলো যে ধারাগুলো সুনির্দিষ্ট হতে হবে যাতে আমি কোনো মানে ফ্যালেশিয়াস জায়গায় না পড়ে যাই। আমাকে সুনির্দিষ্ট অপরাধকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করতে হবে। এবং একটি খারাপ আইনের পরিচয় হলো যে আমি একটি ব্রড বেস ধারা দিয়ে দিব একটি ব্ল্যাঙ্কেটের মতো, যাতে আমার যদি কারো বিরুদ্ধে শত্রুতা থাকে তাহলে আমি তাকে সে আইনের আওতায় আনতে পারি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম। আমাদের এখন 10:30 হয়ে গেছে, আমরা কি এখন ক্লোজ করব? আপা আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের মুসলিম মহসিন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, তাকে আমরা একটু প্রশ্ন করতে দিই সংক্ষেপে। তারপর আরেকজন চেয়েছেন হলো শেখ লাইলা, তিনি প্রশ্ন করতে চেয়েছেন। তাদের দুজনকে প্রশ্ন করতে দিয়ে আমরা একটু আশিসদার কাছে যাব, আশিসদার শেষ কথাটা শুনে আমরা ক্লোজ করব। জি অনেক ধন্যবাদ মুসলিম মহসিন। ধন্যবাদ প্যান বাংলাদেশকে এত সুন্দর আয়োজনের জন্য। আমি প্রথমে আশিসদাকে প্রশ্ন করতে চাই যে আমাদের গণমাধ্যমগুলো কি আসলে তাদের কণ্ঠস্বর প্রথম দিকে যতটা জোরালো ছিল এই মুহূর্তে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অতটা জোরালো নয়? তারা কি আসলে কোনোভাবে কি সরকারের সাথে কম্প্রোমাইজ করেছে কিনা? আর দ্বিতীয়ত আমি ব্যারিস্টার রাশনা ইমাম ম্যাডামের কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো আমাদের প্রথমে আইন ছিল আইসিটি অ্যাক্ট। আমরা আইসিটি অ্যাক্ট বাতিলের জন্য যখন আন্দোলন করা হলো উপরন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবং সেখানে যদি আরো বলি, আমরা আরো পিছিয়ে গিয়ে আমরা সেই ব্রিটিশ কলোনিয়াল যুগের মতন আমরা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে প্রবেশ করলাম। তার মানে আমরা কিন্তু সেই মানে উপনিবেশ শাসন ব্যবস্থায় যেন ফিরে গেছি। এখন আমরা আলোচনা করছি যে আমরা কোন সেকশনগুলো রাখবো আর কোন সেকশনগুলো রাখবো না। মানে আমার কাছে অনেকটা মনে হচ্ছে আমি শিকল পরবই, তবে কি সেটা হাতে পরবো, পায়ে পরবো না গলায় পরবো? ব্যাপারটা কি এমন নয় কি? ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মুসলিম মহসিন। আমি আশিসদাকে একটু বলতে চাই প্রশ্নটা দেওয়ার জন্য। আশিসদা আছেন? আশিসদা আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন মনে এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই আইনটার ব্যাপারে কিন্তু স্পেসিফিক গণমাধ্যম থেকে আইনটার 21, 25, 26, 31 এবং 35 এই কয়েকটা ধারার ব্যাপারে কিন্তু একেবারে লিখিতভাবে দেয়া আছে তথ্যমন্ত্রীর কাছে এবং আইনমন্ত্রীর কাছে, যে এই ধারাগুলো অন্তত এই ধারাগুলো রহিত করতে হবে। যদি স্বাধীন সাংবাদিকতা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হয় তাহলে এই ধারাগুলো বাধা। পুরো আইনটা নিয়ে কিন্তু আমরা আসলে আপত্তি করিনি, কারণ আমরাও মনে করি যে ডিজিটাল মাধ্যম এখন যে পরিমাণ ব্যবহার হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যে পরিমাণ অপপ্রয়োগ হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু এ ধরনের একটি আইন কিন্তু দরকার। কিন্তু এই আইনের যে কয়টি ধারা নিয়ে সুনির্দিষ্টভাবে কথা উঠেছে এবং সব মহলে কথা উঠেছে সেগুলো যদি রিভিউ করে দেয়া যায় তাহলে এই আইনটি কিন্তু একটি গণমুখী আইন হতে পারে। কারণ এটি ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে এবং অনেক অনেক ঘটনা ঘটছে, অপপ্রয়োগ হচ্ছে, সেজন্য কিন্তু আমাদের আইন দরকার। কিন্তু আমরা সাংবাদিকরা সেই নিশ্চয়তাটা চাই যে কোনো আইনই যাতে সাংবাদিকদের চোখে ভীতির চোখে পরিণত না করে। তাহলে যদি সেলফ সেন্সরশিপ যদি তৈরি হয় সাংবাদিকদের মধ্যে তাহলে কিন্তু
সেটি অবাধ স্বাধীনতা শুধু নয়, সেটি গণতন্ত্রের জন্য বলেন, রাষ্ট্রের জন্য বলেন, কিংবা সরকারের জন্য বলেন, কারোর জন্যই কিন্তু সহায়ক হবে না। আর যদি তারা ফ্রিলি কাজ করতে পারে তাহলে কিন্তু রাষ্ট্র এবং সরকার সকলের জন্যই সহায়ক শক্তি হবে। আশিস দাকে অনেক ধন্যবাদ। শাকির লাইলি, শেখ লাইলি, লাইলা। আসসালামু আলাইকুম, আমি শেখ লায়লা। জি, আমার প্রশ্নটা হচ্ছে, ফ্রান্সে রিসেন্টলি যেটা ঘটলো, আমাদের নবীজির ছবি নিয়ে যে ব্যঙ্গচিত্র করলো, এখন সেটা নিয়ে যে আন্দোলন হচ্ছে, এটা কি আমার মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে অনেকে বাড়াবাড়ি করছেন, যেমন ফ্রান্সের পতাকার আগুন ধরায় দেওয়া। এখন এটা আমি ঠিক বুঝতে পেরেছি আপনি কি প্রশ্ন করতে চাইছেন, স্পেসিফিক্যালি বলুন কাকে প্রশ্ন করবেন, কি জানতে চান? মানে অ্যাকচুয়ালি আমি রাসনা ম্যামকে প্রশ্নটা করতেছি যে এখানে অ্যাকচুয়ালি আমাদের মানে বাড়াবাড়ি কতটুকু পরিমাণে করা উচিত, বাড়াবাড়ি বলতে অ্যাকচুয়ালি আমাদের প্রতিবাদটা কতটুকু করা উচিত। আমার মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা বাড়াবাড়ি হচ্ছে, যেমন এটা দোষটা ফ্রান্স জাতির। তো আমরা একটা দেশকে বা দেশের পতাকাকে আমরা ইনসাল্ট করতে পারি না, যেহেতু এটা একটা জাতির করছে, তো তাদের বিরুদ্ধে আমরা এটা প্রতিবাদ করতে পারি। তো এখানে পতাকা জ্বালায় দেওয়া, তাদেরকে এরকম অবমাননা করাটা ঠিক না বলে আমি মনে করি। এখন এক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ রাসনা আপা। আসলে এটা তো ঠিক মানে এটা তো একটু ডিপ্লোম্যাটিক ইস্যু হয়ে গেছে দুটো দেশের মধ্যে, এবং এটা ডিপ্লোম্যাটিক্যালি রিজলভ করাই সমীচীন হবে। আমার মনে হয় এটা তো ঠিক কোনো লিগ্যাল ইস্যু না, কিন্তু অবভিয়াসলি আমাদের সবারই মাথায় রাখা উচিত যে গুটি কয়েক মানুষের কোনো কাজের জন্য পুরো দেশকে তো আমরা ব্লেম করতে পারি না। সো সেটা মাথায় রেখেই ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে একটা মীমাংসা করা উচিত। এভাবে এটা কন্টিনিউ করতে দেওয়ার কোনো অর্থ হয় না। অনেক ধন্যবাদ রাসনা আপা। আমাদের সাদিয়া আপা, আপনি ক্লোজ করতে পারেন আপনার শেষ। আমি কি কমেন্ট করতে পারি যে আমি আসলে অপেক্ষা করছিলাম যে কেউ কি ফ্রান্সের এই ঘটনাটা উল্লেখ করবে। কিন্তু ফ্রান্স ছাড়াও আমাদের যথেষ্ট মাথা ব্যথা আছে আমাদের দেশে। তো ফ্রান্সের যে ঘটনা সেটা শুরুই হয়েছিল আমি মনে করি একটা বড় ধরনের বাড়াবাড়ি দিয়ে, যেই বাড়াবাড়িকে আমাদের পেনাল কোড অনেক আগে মানে একটা অপরাধ বলে গণ্য করেছে খুব মার্জিত ভাষায়, যে এমন কোনো বক্তব্য বা এমন কোনো এক্সপ্রেশন আমি করব না যেটাতে একটি গোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তো আমি এটাই মনে করি যে একটা বাড়াবাড়ি দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে সেটাতে যে মুসলমান কম বয়সী যে জেনারেশন আছে তাদেরকে যথেষ্ট উস্কানি দেওয়া হয়েছে, এবং আজকে যা হচ্ছে সেটা সেই উস্কানিরই ফসল। তাহলে এটা খুব আমি মনে করি সাটল জাজমেন্টের বিষয় যে মত প্রকাশের স্বাধীনতাটা কোথায় শেষ হচ্ছে এবং উস্কানি এবং বাড়াবাড়ি কোথায় শেষ হচ্ছে। এবার সরকারকে সমালোচনা করা কখনো বাড়াবাড়ি হতে পারে না, যেহেতু সরকার জনগণকে সেবা করার জন্যই বসে আছে, এবং সমালোচনা ছাড়া কিন্তু সেবাটা সঠিকভাবে দেওয়াটা সম্ভব না। অন্যদিকে একজন ধার্মিক আইকন যিনি এখন পৃথিবীতে নেই, যিনি নিজেকে ডিফেন্ড করতে পারে না, যিনি হচ্ছেন সেক্রেড অংশ মানুষের স্মৃতির, মানুষের মস্তিষ্কের, মানুষের হৃদয়ের, তাকে নিয়ে যখন উপহাস করা হয় সেটা একটা মানে মানে একটা অ্যাক্ট ছাড়া আর কিছুই না। তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে এই গঠনমূলক এবং আমি মনে করি অনেকটা সৎসাহসী আলোচনাতে অংশগ্রহণ করার জন্য। আমি সব আলোচকদেরকে এবং সবাইকে যারা আজকে আমাদের এখানে পার্টিসিপেট করেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার আন্তরিক ধন্যবাদ। আমরা এইভাবেই সৎসাহসের সাথে তরুণ হৃদয় নিয়ে আমরা এগিয়ে যাব, সেটা বলেই সবাইকে আমি শুভরাত্রি এবং খুদা হাফেজ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।